এই ট্রান্সের সাথে একদম নতুন কারা কারা? নতুন বলতে কি ভাইয়া শুনছি এই কয়দিন ক্লাসটার সুবাদে একটু ইয়ে করছি, ভাই কিন্তু আপনি যেটুকু দেখতে বলছেন অত প্রথম জানি না। দিকে ওইটুকুই আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে বললাম, এই সার্চ ইঞ্জিনটা আবার কি জিনিস? এটা তো আপনারা সবাই চিনেন না। মানে সার্চ ইঞ্জিন কি কি একটু বলেন তো, পপুলার একটা সার্চ ইঞ্জিনের নাম আপনারা, আমার মনে হয় সবাই জানেন আপনারা। গুগল, গুগল, বিং, বিং, ডাকডাকগো। ডাকডাকগো, ঠিক আছে, গুড। তো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের কাজ কি একটু বলবেন কেউ? সার্চ ইঞ্জিনের কাজটা কি, মানে সার্চ ইঞ্জিনটা কেন দরকার? ভাইয়া আমাদেরকে তথ্য সরবরাহ করে। তথ্য সরবরাহ করে, হ্যাঁ। কি করে বুঝিনি। তথ্য সরবরাহ করে আমাদের বিভিন্ন বিভিন্ন ইনফরমেশন। সরবরাহ করে, আচ্ছা। সার্চ করে বের করার জন্য। তথ্য সরবরাহ করে না, তথ্য আপনাকে মানে খুঁজে বের করে দেয়। খুঁজে বের করে দেয় আর কি। তথ্য তো আর মানে গুগলের কি নিজস্ব কোনো তথ্য আছে? না না, গুগলের নিজস্ব কোনো তথ্য নেই। মানে আপনারা আমার মতো যারা ওয়েবসাইট বানায় তারাই তো বিভিন্ন তথ্য দিয়ে রাখছি আমরা, জি তাই জি। না? গুগল শুধু কি করছে, সবগুলোকে এক জায়গায় কম্বাইন করে সুবিধা অনুযায়ী ডিস্ট্রিবিউট করতেছে। মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে আপনার প্রয়োজনটা দিয়ে দিচ্ছে, খুঁজে মানে বের করে। তথ্য খুঁজতে সহায়তা করে। হ্যাঁ, তথ্য খুঁজতে সহায়তা দিতে পারে। মানে সার্চ ইঞ্জিন হচ্ছে বেসিক্যালি কি করে, ওদের বিশাল বিশাল ডেটাবেস আছে। আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী বা আপনার ইন্টারেস্ট অনুযায়ী বাদ দেন, ওটা পরের বিষয়। ধরেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা যাদের ওয়েবসাইট ওনার আছে, তারা ওয়েবসাইট কি করে মানে বানানোর পর এটা গুগলের সাথে পার্টনারশিপে যায়, মানে গুগলের সাথে কানেক্ট করে দেয় সাইটটাকে। তো তখন কি করে গুগল ওই সাইটটাকে, যদি গুগলকে আপনি পারমিশন দিলেন যে আপনার ইকে মানে আপনার সাইটের মানে সব কন্টেন্ট গুলা গুগল যাতে কপি করে বা স্ক্যান করে, যেটাকে আমরা গুগলের ভাষায় ইন্ডেক্স বলি, ইন্ডেক্স করে তার ডেটাবেজে নিয়ে যেতে পারে এবং সে সংরক্ষণ করবে ওখানে, এবং ইউজারের প্রয়োজন অনুযায়ী আপনার ওয়েবসাইটকে সে মানে ইউজারের কাছে শো করবে। এটাই বেসিক্যালি মানে সার্চ ইঞ্জিনের কাজ। এখন সার্চ ইঞ্জিনের কাজ বুঝলাম, আমি একটু স্ক্রিন শেয়ার করি। বাট আমরা যখন সার্চ করি গুগলে, তখন কি আপনি একদিনও খেয়াল করছেন যে আপনাদের ওই আপনাকে যে সার্চ রেজাল্টটা দেখাচ্ছে, গুগল আসলে কতগুলো ডেটা অ্যানালাইসিস করে আপনাকে সার্চগুলো দেখাচ্ছে? উপরে তো একটা নাম্বার দেখায় ভাইয়া। হ্যাঁ, ওটা দেখছেন কখনো কত নম্বর দেখায়? হ্যাঁ, হিউজ। স্ক্রিন কেয়ার ওয়াইল স্ক্রিন, আমি একটা দেখেন কিওয়ার্ড সার্চ করছি, তাই না? এখন আরেকটা কোশ্চেন আগে বলি, এটাকে আমরা কেন কিওয়ার্ড বলি? আমি বলছিলাম ক্লাস আপনাদের কেন কিওয়ার্ড বলি এটাকে আমরা। এটা এটা একটা ফ্রেজ হইতে পারে, তাহলে আমরা কেন কিওয়ার্ড বলি এটাকে? কারণ এই টার্মগুলো দিয়েই সাধারণত মানুষ সার্চ করে। হ্যাঁ, সাধারণত বলতে এই টার্মগুলোতে এভারেজ মান্থলি একটা সার্চ ভলিউম থাকে। মানে একটা এক মাসের মধ্যে একই লোকেশনের মধ্যে বা ওয়ার্ল্ড ওয়াইড এই সেম কিওয়ার্ডটা অনেক জন লোক সার্চ করে। দ্যাটস ওয়াই একটা কিওয়ার্ড এক মানে আপনি যদি একটা ফার্স্ট টাইম একটা কিওয়ার্ড মানে এখানে টাইপ করেন, যেটা কখনো এর আগে কেউ সার্চ করেন এরকম, বা হয়তো এক দুজন করছে, তখন কিন্তু আপনাকে সার্চ ভলিউম দেখাবে না। কিন্তু দেখেন এটা কিন্তু সার্চ ভলিউম দিয়েছে, মানে এই কিওয়ার্ডটা ইউএসএ তে প্রায় এভারেজ, এটাকে এভারেজ এস্টিমেটেড রেজাল্ট প্রায় 1900 লোক এভারেজ মান্থলি এটাতে সার্চ করে। এই জন্য এটাকে ওয়ার্ড থেকে এটা কিওয়ার্ড হয়ে গেছে, মানে একটু দামি হয়ে গেছে আর কি, মানটা বেড়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এই যে আমি কিওয়ার্ডটা সার্চ করলাম গুগল, এই যে একটু সংখ্যাটা পড়েন তো, এখানে কত সংখ্যাটা? 4,31,000 নাকি 43 লক্ষ? দেখেন তো একটু। 43 মিলিয়ন। 4,31,00,000। 31 লাখ। আচ্ছা, 4,31,00,000। এই 4,31,00,000 কি মানে গুগলের সব পেজ এতগুলো, মানে সব পেজ মিলে বলছে এটা? মানে এই এই ডেটাটা কি গুগলের সবগুলো পেজ, মানে গুগলের যত পেজ আছে সবগুলো পেজের সংখ্যা এটা? না সম্ভব। এটা কিসের সংখ্যা? এটা কিসের সংখ্যা একটু বলেন দেখুন। এই সংখ্যাটা কেন দেখালো? এটা তো রেজাল্ট মেবি। এই কিওয়ার্ড যেগুলা ওয়েবসাইটে আছে এতগুলো ওয়েবসাইট। হ্যাঁ, এটা হ্যাঁ একজন বলছে রেজাল্ট। হ্যাঁ, মানে এই কিওয়ার্ডটা এতগুলো ওয়েবসাইটের মধ্যে আছে বা এতগুলো ওয়েব পেজের মধ্যে আছে বা এতগুলো ইমেজের মধ্যে থাকতে পারে। মানে এখানে ইমেজ, ভিডিও, নিউজ, বুক, আরো কি কি, ম্যাপ, ফাইন্যান্স, এরকম অনেক জিনিসের মধ্যে এই যে এই ওয়ার্ডগুলো আছে কোনো একভাবে। এই ওয়ার্ডগুলো থাকার কারণে গুগল এতগুলো রেজাল্ট পাইছে, যেখানে
এই ওয়ার্ডগুলো আছে আপনি যে সার্চ করছেন। এখন ভালো কথা, এতগুলো রেজাল্ট পাইছে, এতগুলো রেজাল্টের মধ্যে এই 10 জন সৌভাগ্যবান যাদেরকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে, ফার্স্ট পেজে কিন্তু 10 জনকে র্যাঙ্ক করায়, তাহলে অবশ্যই তারা কি লাকি না? ধরেন আপনি একটা লটারির টিকিট কাটছেন, 1 লাখ লোকের মধ্যে ফার্স্ট টোকেনটা উঠলো আপনার, আপনি কতটা লাকি হবেন? মানে 1 লাখ লোকের মধ্যে আপনি অনেক লাকি। হ্যাঁ, ঠিক একইভাবে এই কিওয়ার্ডটা দিয়ে এতগুলো সার্চ রেজাল্ট আসছে গুগলের কাছে, বা এতগুলো ওয়েব পেজ আছে গুগলের কাছে যেখানে এই কিওয়ার্ডটা কোনো না কোনো ভাবে ইউজ হচ্ছে। হ্যাঁ, এমন না যে সবসময় স্কিন কেয়ার অয়েলি এই সবগুলো একসাথে আছে, এটা হচ্ছে ব্রড মেসেজ আছে, হয়তো স্কিন কেয়ার ফর অয়েলি স্কিন এইভাবে বিভিন্নভাবে আছে, বাট এতগুলো রেজাল্ট আছে গুগলের কাছে। এই রেজাল্ট থেকে গুগল কি করছে, 10 জনকে তার সার্চ পেজে, বা এই রেজাল্টটাকে বলা হয় SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ফার্স্ট পেজে SERP তে 10টা রেজাল্ট দেখায়। মানে অবশ্যই এই 10টা পেজ ভ্যালুয়েবল, অনেক বেশি ভ্যালুয়েবল, কারণ যেহেতু গুগল এতগুলো পেজ থেকে আপনার মতো এরকম মানে আপনাকে বা এরকম 10 জনকে সামনে দেখাইছে। এই 10 জনকে কেন দেখাইলো, এই অ্যান্সারটা একটু বলো। মানে এই পেজ মানে এখানে একে কেন দেখালো, এর জায়গায় তো ধরেন 2 নম্বর পেজে বা 5 নম্বর পেজে যে আছে, ধরেন আমি 5 নম্বর পেজে ইউনাইটেড অ্যাপ নিয়ে, মানে এও তো 41 নম্বরে আছে, 41 নম্বরে মানে গুগলের প্রথম পেজে এই মানে এই পেজটাতে, তাহলে এই একে না দেখে কেন একে দেখাইলো কি বলেন তো? ভাইয়া কারণ ওর যে ওয়েবসাইটের লিংকটা এটা অনেক অনেক জায়গায় প্লেস করা আছে, এবং ওই জায়গাগুলা থেকে ভিজিটররা বিভিন্ন সময় ওর ওয়েবসাইটে ঢুকছে, এবং গুগল এটাকে অনেক ভালো, মানে ওদের কনফিগারেশন প্লাস ওদের সেটআপ গুলো অনেক ভালো, যেটা গুগল রিড করতে পারে, এবং গুগল প্রপারলি রিড করার কারণেও ওদেরকে ফার্স্ট পেজে নিয়ে আসছে। প্লাস হচ্ছে লিংক বিল্ডিং, যেটাকে বলে লিংক, বিভিন্ন জায়গায় লিংক দেওয়া আছে। আচ্ছা, আর কার কোনো আইডিয়া কেন 5 নম্বর পেজে যে ওয়েবসাইটটা সেটাকে কেন আমি 1 নম্বরে পাইলাম না? ও কেন 5 নম্বরে গেল, আর এই কেন 1 নম্বরে আসলো, বা এই কেন 2 নম্বরে, ও কেন 5 নম্বরে? প্লাস আমার মনে হয় যে কন্টেন্টও ভালো, এদের কন্টেন্টও ভালো। আচ্ছা মানে ঠিক আছে, গুগল সার্চ ভাইয়া এটা হলো এসইওর খেলা। আমি কি এসিও খেলা কিনা সেটা জানতে চাইনি, খেলা যে কোনো কিছুরই হোক, ভাই, কারণ ওদের মনে অ্যাক্টিভিটিসটা বেশি, ওদের মনে অ্যাক্টিভিটিসটা বেশি। আচ্ছা বলেন। ওদের ওখানে কোয়ালিটি কন্টেন্ট আছে, আর এই শব্দের সাথে মানানসই কন্টেন্ট আছে। ওকে, আর কিছু? ওদের ট্রাফিকটা বেশি এই কিওয়ার্ড সম্পর্কে। আচ্ছা, ট্রাফিক বেশি, ওকে। আর কোনো আইডিয়া? এখন বলেন তো কার তথ্য ঠিক কার তথ্য ভুল, মানে আপনারাই বলেন একটা ঠিক কারটা ভুল। যারা যারা ভুল বলছে তাদেরটা ভুল, যারা যারা ভুল বলছে তাদেরটা ভুল ভাই। ভাই আমাদের তো ভুল না সঠিক জানি না, আপনারটাই সঠিক। এটা ডাইনামিক অ্যান্সার দিছে একজন। হ্যাঁ, আপনি যেটা বলবেন সেটাই সঠিক। সবার অ্যান্সারগুলোই সঠিক কেন বলেন তো? কারণ আমি বলি না, হ্যাঁ, রোল নাম্বার 1 হইতে হলে তো অনেকগুলো গুণ লাগে, এইজন্য ওইগুলো গুণগুলো আছে আর কি সব। এগুলো কারণগুলো আছে, মানে একটা সাইটকে র‍্যাঙ্ক করার পিছে, মানে গুগলে এটাকে র‍্যাঙ্ক করা বলি আমরা, মানে ফার্স্ট পজিশনে বা ফার্স্ট পেজে, এটা যে কোনো পজিশনে হোক, আগে ফার্স্ট পেজে আসতে হবে, তারপরে আপনাকে ফার্স্ট পজিশন, মানে আপনি আগে ফার্স্ট পেজেই নাই, আপনি 50 নম্বর পেজ থেকে আপনি 1 নম্বরে চলে যাবেন একবারে, এটা সম্ভব সম্ভব না। মানে আপনাকে আগে ফার্স্ট পেজে আসতে হবে, সেটা 9 নম্বর পজিশন হোক 10 নম্বর হোক। এই আনবল ভাই 11 নম্বর কেন দেখালো? 11 নম্বর দেখায়নি, এখানে এক্সট্রা একটা পার্ট আছে, এইজন্য 11 নম্বর দেখাচ্ছে। এটা হচ্ছে 1, এটা 2 3 4, এই ভিডিও মানে 5, এটা 6 7 8, এটা 9, এই একটা ইমেজ সেকশন 10। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে একটা অন্য একটা টুল দিয়ে হিসাব করে ওরা আসলে অনেক জিনিসকে বাদ দিচ্ছে, এই যে এই সেকশনটাকে ধরে নাই, এই সেকশনটাকে ধরে নাই। আচ্ছা, ওরা আবার অন্য সেকশনগুলো ধরে বের 11টা বানাইছে। যাই হোক, আপনি এর আগে মানে এইটা এক্সাম্পল দিছিলাম আপনাদের, যে আপনি যদি বস হন, আপনি যদি আপনার অফিসে একজন এমপ্লয় নেন, আপনি তাকে অনেকগুলো নিয়ম বেঁধে দেন না, যে তুমি এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে, আমাদের অফিসের এই রুল, হয় না এরকম? যারা জব করছে তাদের অনেক রুল আছে না? জি ভাই। গুগলও একই রকম, গুগল তো একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে, এখন গুগলও কিছু রুলস বলছে যে আমাদের
কিছু রিকোয়ারমেন্ট আছে, যদি তুমি এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করো তাহলে তোমাকে আমরা ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করাবো, কোনো না কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করাবো, ঠিক আছে? এখন এই রিকোয়ারমেন্টগুলোকে আমরা বলি গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর। মানে গুগলের কোন কোন ফ্যাক্টরগুলো আপনার ওয়েবসাইটে ফিল আপ হইলে আপনাকে গুগল ফার্স্ট পজিশন দেবে। কারণ এই যে কোশ্চেনটা কেন করছিলাম, একে 1 নম্বর আর এই 5 নম্বর, মানে 42 নম্বর 41 নম্বর, কারণ গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে মানে সবচেয়ে বেশি সংখ্যক ইগুলো ফিল আপ করছে রিকোয়ারমেন্টগুলো, আর কম করার জন্য সে 41 নম্বর। এও যদি ডে বাই ডে সাইডে মানে ইমপ্রুভমেন্ট করতে থাকে, এই আস্তে আস্তে 41 থেকে 31 যাবে, 31 থেকে হয়তো 29, এরকম করে আস্তে আস্তে আগাতে থাকবে, ঠিক আছে? তাকে হয়তো ধরেন এই কিওয়ার্ডে র্যাঙ্ক করবে না, মানে একটা ওয়েবসাইটে তার একটা কন্টেন্ট থাকে না। আপনি যখন একটা আর্টিকেল বের করেন, তাহলে আপনি এখানে আর্টিকেলটা বের করলেন, এই আর্টিকেলে যে এতগুলো লেখা আছে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে। গুগল কিন্তু সব কিওয়ার্ডে এই ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবে না, বুঝতে পারছেন? মানে সব, মানে অনেক এই রিলেভেন্ট অনেক কিওয়ার্ড আছে না, সব কিওয়ার্ডে কি একে র্যাঙ্ক করাবে? তাতে মানে একাই বিজনেস করবে না। এ তো কোনো একটা দুটো কিওয়ার্ডে র্যাঙ্ক করে, আবার এ যখন আস্তে আস্তে কাজ করবে, এ হয়তো এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হবে না, হয়তো এই কিওয়ার্ডে হয়তো 30 নম্বর থাকবে, কিন্তু অন্য কোনো একটা কিওয়ার্ডে আবার 1 নম্বর থাকতে পারে, বুঝতে পেরেছেন? আবার অন্য কিওয়ার্ড বলতে এটা রিলেভেন্ট কিওয়ার্ড, যেটা এইরকম ওয়েবসাইটের ভিতরে আছে। মানে গুগল র্যান্ডমলি অনেককে র্যাঙ্ক করায়, এমন না যে একটা কিওয়ার্ডে যদি আপনি র্যাঙ্ক করছেন মানে আপনি আর এই কিওয়ার্ডে কাজ করতে পারবেন না, বা আপনি এই ধরনের এখানে অনেক জিনিস আছে, মানুষ বিভিন্নভাবে সার্চ করে, কারণ কোটি কোটি মানুষ পৃথিবীতে কোটি কোটি রকম ভাবে সার্চ করে। সো কার সাথে সাথে আপনার ওয়েবসাইট মিলে যায় বলা যায় না, ঠিক আছে? আপনি যে কন্টেন্ট লিখছেন কার সাথে সাথে মিলবে বলা যায় না, এবং তখন হয়তো আপনার সাইটটা হয়তো 41 থেকে 100 আসতে পারে, কারণ সে এমনভাবে একটা কিছু সার্চ করছে সেটা হয়তো এই সাইডে নাই, এই কন্টেন্টের মধ্যে 1 নম্বরে যা আছে, তখন গুগল আর একে 1 নম্বরে কিন্তু রাখবে না, তখন কিন্তু এটাকে ডাইনামিকলি চেঞ্জ হয়। মানে এখানে সার্চের ধরন অনুযায়ী, ইন্টারনেট অনুযায়ী, ধরেন হয়তো সেই ওয়ার্ডটা আপনার 41 নম্বর পেজে আছে, এটা হয়তো কোনো কারণে তখন 1 নম্বর বা 2 নম্বর চলে আসবে। আমি কি বুঝাতে পেরেছি? এই 41 নম্বরে যে আছে তার আমরা যে হেডলাইনটা দেখতে পাচ্ছি, ইজি নাইট টাইম স্কিন কেয়ার, আমার মনে হয় এই টার্ম দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে এই হয়তো 1 নম্বর পৃষ্ঠায় থাকবে। হ্যাঁ, হতে পারে। ধরেন আমি এটা যদি সার্চ করি, কোনো কারণে হয়তো এই 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর থাকতে পারে, ফর এক্সাম্পল। বা এই হেডলাইন ফ্যাক্ট না, এই কন্টেন্টের ভিতরে আরো হাজার হাজার ওয়ার্ড আছে, সেই হাজার হাজার ওয়ার্ড থেকেও তো কোনো একটা জিনিস, ধরেন কোনো একজন ধরেন এই জায়গাটা সার্চ করছে, ফর এক্সাম্পল ন্যাচারাল অয়েল প্রোডাক্ট হেল্প কি, ধরেন ফর ময়শ্চারাইজার, এই মধ্যে সার্চ করছে, এই জিনিসটা এই হয়তো এই মানে এই জিনিসটা একটু মিলে গেছে বা করছে, তখন একে প্রায়োরিটি দেবে। এখানে হচ্ছে সার্চের উপর প্রায়োরিটি দিয়ে গুগল বিভিন্ন সাইটকে র্যাঙ্ক করবে, এমন না যে একে সারা জীবন র্যাঙ্ক করে বসে দেখবে। আচ্ছা, এই জিনিসটা আমি বুঝাতে পেরেছি। এখন হচ্ছে গুগল ধরেন স্কিন কেয়ার রুটিন ফর অয়েলি স্কিন, এই কিওয়ার্ডটা আপনি বললেন যে কোনো একটা ফার্স্ট পেজে ধরে 10টা ওয়েবসাইট আছে, 10টাকে সে এই কিওয়ার্ডের আন্ডারে র্যাঙ্কিং করতে বলে সে দেখাচ্ছে। প্লাস এই কথা, এই কিওয়ার্ডটা তো আরো হাজার হাজার ওয়েবসাইট আছে, ওদেরকে সে টানে নাই। এইটা গুগল কি সব ওয়েবসাইটকে ফেয়ার প্লেস দেওয়ার জন্যই এই কাজগুলো করে, যে স্পেসিফিক একটা কিওয়ার্ড ওই ওয়েবসাইটের জন্য করা? না 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 না, ব্যাপারটা কি ভাইয়া? ব্যাপারটা হচ্ছে এটাই তো বুঝাচ্ছিলাম, যে ব্যাপারটা হচ্ছে এই একটা কিওয়ার্ড দিয়ে আজকে হয়তো 1 নম্বরে আছে, কালকে হয়তো এই ধরেন এর যে মানে ওই যে একটু আগে এটা বলছিলাম গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, ধরেন আমি একটু বুঝার সাথে বললাম যে গুগলের ধরেন 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, 200টার মধ্যে ধরেন 160টা ফিল আপ করছে, এই কিওয়ার্ডের এগেইনস্টে, মানে এই কিওয়ার্ডের এগেইনস্টে গুগল যাদেরকে পাচ্ছে তাদের মধ্যে এই সর্বোচ্চ সংখ্যক এই রিকোয়ারমেন্ট গুগলের রিকোয়ারমেন্ট ফিল আপ করছে, এই জন্য 1 নম্বরে আছে। কারণ এ 2 নম্বর আছে, এ তো 155টা করছে। কারণ কালকে ফর এক্সাম্পল ও যদি ভালো করে আবার কাজ করে, ও যদি আবার এই কিওয়ার্ডের এগেইনস্টে গুগলের রিকোয়ারমেন্ট আরো বেশি ফিল আপ করে, ধরেন ও 60 ছিল, এই 55 ছিল, এখন এই 62 করছে, তখন কিন্তু এই কিওয়ার্ডের এগেইনস্টে এই 1 নম্বর থাকবে না, এই কিন্তু 1 নম্বরে চলে যাবে। মানে এখানে কিন্তু অলওয়েজ কম্পিটিশন চলতেছে, মানে প্রত্যেকটা সাইট 1 নম্বরে আসার জন্য র্যাঙ্ক করতেছে। এই যে 11 নম্বরে আছে বা 10 নম্বরে, এও কিন্তু মানে ব্যাকএন্ডে কাজ করতেছে 1 নম্বরে আসার জন্য, আবার যে 1 নম্বরে আছে সে তার 1 নম্বরে ধরে রাখার জন্য কাজ করতেছে। মানে স্বাধীনতা রক্ষা করেছে, ধরে রাখা করি না এরকম, মানে 1 নম্বরে আসলেই যে আপনি বেঁচে গেলেন এরকম না, আপনাকে অলওয়েজ স্ট্রাগল করতে হবে এদের কাছ থেকে এই করার জন্য, কারণ এরা আপনাকে অলওয়েজ নামানো ট্রাই করবে, কারণ এরা 6 নম্বর আছে, এও তো চাবে 1 নম্বরে আসুক, তাই না? প্রত্যেকের সাইট তো তার একটা সম্পত্তি বা একটা প্রপার্টি, সে তো চাবে আমারটা 1 নম্বরে আসুক,
আপনিও চাবেন আপনারটা 1 নম্বরে আসুক, সাইদ ভাইও চাবে 1 নম্বরে আসুক, সবাই 1 নম্বরে যাবে, মানে সবার টার্গেট তো এটাই। এখন সেই টার্গেট অনুযায়ী আপনি কতটা কাজ করতেছেন, আপনি কতটা এফোর্ট দিচ্ছেন আপনার সাইডে, আপনার কন্টেন্ট কোয়ালিটি কত ভালো, যে অনেকে বললেন যে আপনার কন্টেন্ট কোয়ালিটি, কারো মানে ব্যাকলিঙ্ক কোয়ালিটি কত ভালো, আপনাদের সাইডের এজ কতটা বেশি, আপনাদের সাইডের ট্রাফিক কতটা বেশি, আপনার সাইডে মানে মানে কেমন টাইপ মানে করে ক্লিক করে, যেমন এটাতে ক্লিক করে অনেক সময় মানুষ এটাতে ক্লিক না করে হয়তো একটু স্ক্রল করে সেটাতে ক্লিক করলো, তো এভারেজ গুগল যখন দেখবে যে এই সাইটে বেশি ক্লিক করতেছে এই কিওয়ার্ডে, তখন তাকে কিন্তু আর 1 নম্বর রাখবে না, কারণ তখন বুঝবে যে এই কিওয়ার্ডে তার হাতে ল্যাকিংস আছে, এই জন্য তাকে না ক্লিক করে একে ক্লিক করতেছে। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, বুঝতে পারছেন? এখানে জাস্ট মাথা নষ্ট করার মতো ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে আস্তে আস্তে বুঝবেন। একদিন আসলে এত জিনিস মাথায় ঢুকাতে পারবে না, কারণ গুগল না ডাইনামিকলি সবসময় চেঞ্জ করে। এখনই আপনি আবার সার্চ করেন দেখবেন হয়তো এটা 1 নম্বর নাই, আর এমন হতে পারে না, এখন আছে বাট সামহাও থাকবে না কোনো, আবার কালকে 1 দিন 2 দিন পর সার্চ করে দেখবেন ওটা আর নাই। কিন্তু গুগল যদি এত ফ্রিকোয়েন্টলি এগুলো চেঞ্জ করে ভাইয়া, তাহলে যারা এসইও করতেছে বা প্রসেসে আছে তাদের সমস্যা হবে না? না, ওই যে অলওয়েজ করতেছে কাজ, মানে কাজ তো বন্ধ নাই কারো। এসইও এবার এটা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রসেস, আপনাকে প্রতিদিনই কিছু না কিছু করতে হবে, ঠিক আছে? এবং ওই যে চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে এভারেজ, কারণ ওই কিওয়ার্ডে আপনাকে র‍্যাঙ্ক করাচ্ছে, আরেকটা কিওয়ার্ডে তো আরেকজনকে র‍্যাঙ্ক করাচ্ছে, এইভাবে যে র্যান্ডমলি একই টপিকের মধ্যেই 50টা কিওয়ার্ডে 50টা সাইটকে র‍্যাঙ্ক করাচ্ছে, আবার অনেক সময় একটা সাইট আবার মাল্টিপল 3-4টা, বুঝতে পারছেন? তো আমরা এগুলো আস্তে আস্তে জানবো, এই জিনিসগুলো একবারে ক্লিয়ার হবেন না, আগে আমরা একটু বেসিক গুলো জানি যে এখন এসইও কি জিনিস সেটা আমরা জানলাম। এখন এসইও কত প্রকার এটা একটু আমরা জানি, মানে কি কি টাইপের এসইও হয় আর কি। আপনারা কি কি জানেন এসইও কয় টাইপের হয় বলেন তো একটু বলতে পারবেন? এসইও আর অনলাইনে কি আরেকটা ভুলে গেছি। বুঝি নাই কি এসইও। এসইও তো হলো অন পেজ অফ পেজ। আচ্ছা, এটা একটা ধরন আছে, অন পেজ এসইও ধরলাম, ঠিক আছে, অন পেজ এসইও। আরটা কি? অফলাইন এসইও বা ওই যে ব্যাকএন্ড যে অফ পেজ। বুঝি নাই একটু বলেন তো। অফ পেজ এসইও, আচ্ছা, অফ পেজ এসইও, তারপর আর কিছু নাই? ভিডিও, ফটো, অন পেজ এসইও, এরপর অফ পেজ এসইও, আর বাকি আপনার কাছ থেকে শিখবো। হ্যাঁ বাকিটা আমার কাছে শিখবেন। আপনার নাম শুনছি। টেকনিক্যাল এসইও নাম শুনছেন? না ভাই, আবার নাম শুনেছি, কিন্তু আমি ওটা ওই অন পেজ অফ পেজেরই অংশ মনে করতাম। আচ্ছা, হ্যাঁ, এটা আলাদা ওরকম করে না, ঠিক, এটা অফ পেজ অন, এটা অন পেজের মধ্যে কিছুটা পড়ে, বাট এটা অনেক সময় আমরা আলাদা করে মানে করি সুবিধার্থে, মানে অন পেজের কাজের মধ্যে এটা আসে আর কি, অফ পেজের মধ্যে আসে, অন পেজের মধ্যে আসে, বলতে পারেন যে অন পেজের একটা পার্ট। তারপর আমরা একটু বুঝার সুবিধার্থে ধরে নিলাম যে 3 প্রকার ধরেন বা দুই প্রকারই ধরেন। আমি এটা এখান থেকে কেটে দেই, তো এটা রাখলাম, এটা একটা পার্ট। ওকে, তো এসইও হচ্ছে অন পেজ এসইও আর অফ পেজ এসইও। অন পেজ এসইও কি কি জিনিস এটা আমরা শিখবো, অফ পেজ এসইও কি জিনিস সেটা আমরা শিখবো, মানে কি জিনিস সেটা আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা একটু এইগুলো দেখি। আবার দেখেন, আমি আবার লিখলাম এসইও, আবার আরেকটা টাইপ আছে এসইও, এটা হচ্ছে কিসের ভিত্তিতে জানেন? লোকাল আর আরেকটা যেন কি, লোকাল এসইও, এরপর ন্যাশনাল এসইও, আরটা কি বলেন? গ্লোবাল। হ্যাঁ, গ্লোবাল। এটা হচ্ছে গ্লোবাল। আচ্ছা, তাহলে এটা আমাদের 3 রকম। এখন লোকাল এসইও কি জিনিস, ন্যাশনাল এসইও কি জিনিস, বা একটা এক্সাম্পল দেন দেখি আমাকে একটু।
এটা মনে হয় ভাইয়া রিজিয়ন বেসিস, লাইক বাংলাদেশের জন্য বাংলা ভাষায় বা এই রিলেটেড এসইও যেটা হ্যাঁ, আমাদের রিজিয়ন বেসিস আমি department। সেটাই বললাম, মানে লোকাল ইস্যুর একটা এক্সাম্পল দেন আমাকে, ন্যাশনাল ইস্যুর একটা এক্সাম্পল দেন, বা এই বলেন যে অমুক কোম্পানি এটা একটা লোকাল ইস্যুর মধ্যে পড়তেছে, অমুক কোম্পানি এটা, এরকম আমাকে একটু বলেন। লোকাল এসইওটা হতে পারে হলো যে prioshop.com এই এগুলা লোকাল বিজনেসের ফ্রি সফটওয়্যার কি লোকাল ইস্যু? লোকালি তো হয় মেবি। না, কেমনে ন্যাশনাল। ফ্রি সব কিছু মানে ঢাকার মধ্যে মানে চলে, বা মানে অন্য জায়গা থেকে সার্চ করলে পাওয়া যায় না? পাওয়া যায়। স্পেসিফিক লোকাল ইস্যু হচ্ছে এসইও করে ভাই। হ্যাঁ, লোকাল ইস্যু লোকাল বিজনেস, যেমন রেস্টুরেন্ট সার্চ করলে আমরা পারি না, ওই ডিরেকশন সহ আসে। বা আমি যদি সার্চ করি বেস্ট ডেন্টিস্ট, বেরোছে ইন ঢাকা, এই যে আমাকে দেখাচ্ছে ডেন্টিস্ট, কোথায় কাছে দেখাচ্ছে দেখেন তো, 29 নম্বর হাউস, বিএটিভি রোড। আচ্ছা, এটা ডেন্টাল ক্লিনিক কমপ্লেক্স, ওল্ড এয়ারপোর্ট রোড। আচ্ছা, এইগুলো আমাকে কেন দেখাচ্ছে বলেন তো? আপনি আমার এই কিওয়ার্ডটা সার্চ করেন তো, আপনাকে দেখেন তো এটা দেখাবে কিনা, দেখেন একটা জিনিস প্রুভ করে। এই কিওয়ার্ডটা আমি কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পিসিতে সার্চ করেন, দেখেন তো আমার মতো রেজাল্ট আসে কিনা আপনাদের। কার কি কি রেজাল্ট আসে একটু বলেন। আমার প্রথম রেজাল্টটা আসছে হলো জিগাতলা বাস স্ট্যান্ডের কাছের একটা ডেন্টিস্টের অফিস। হ্যাঁ, জিগাতলাতেই। আচ্ছা, তাহলে হ্যাঁ আরেকজন বলেন। আমার আছে ডাক্তার প্রদীপ নিউ এজ ডেন্টাল ক্লিনিক এন্ড মেসিস, নয়াপল্টন। আপনার বাসা কি পল্টন আশেপাশে? হ্যাঁ, মুগদায়। আমার আচ্ছা, ভাইয়া তারপর আর? আসছে হচ্ছে রূপায়ণ প্রাইম, বাসা কোথায়? হচ্ছে ঢাকা। আমার হচ্ছে হাতিরপুল। ভাইয়া আমার আসছে ভাইয়া আমার ডিওএইচএস ডেন্টাল ক্লিনিক মহাখালী। তাহলে আপনি কি বুঝলেন বলেন তো এখান থেকে? এটাই লোকাল এসইও ভাই। এটাই লোকাল এসইও। মানে আপনি দেখেন, আমার আমি area যে base। কিওয়ার্ডটা আপনাকে আমি দিলাম, আমার কাছে কি রেজাল্ট আসলো, আপনার কাছে কি আসলো, আরো 10 জনের কাছে কি আসলো, এইটাই লোকাল এসইও এক্স্যাক্টলি। মানে আপনি যে এলাকায় আছেন সেই লোকালকে কিভাবে নিচ্ছে, এই যে আপনার জিমেইল লগইন করা আছে না, সেখান থেকে সে কিন্তু জানতেছে আপনার জিমেইলটা কোন লোকেশনে লগইন করা আছে, এবং গুগল কিন্তু জানে আপনি কোন জায়গায় আছেন। দেখেন, এই দেখেন, এই যে 1205, এটা খেয়াল করছেন? এই জিনিসগুলো গুগল ট্র্যাকিং করে। তার মানে গুগল জানে আপনি কোথায় আছেন, এবং সেই জানার জন্যই গুগল কিন্তু এই রেজাল্ট আপনাকে দিল। আপনার বাসা, যাদের বাসা হাতিরপুলতে হাতিরপুলের রেজাল্ট পাইলেন, যার বাসা পল্টন সেখানে পল্টনের রেজাল্ট পাবেন। আমার এখানে আমি যেখানে আছি সেখান থেকে আমার বাসার কাছাকাছি যেটা সেটা পাচ্ছি। এটা লোকাল ইস্যু, মানে লোকাল কোনো একটা বিজনেসকে, ফিজিক্যাল বিজনেসকে টার্গেট করে আমরা যখন একটা ওয়েবসাইট বা কোনো একটা বিজনেস গুগলে এন্ট্রি করব, তখন সেটা লোকাল বিজনেসের মধ্যে পড়ে। ফর এক্সাম্পল, যদি আপনার ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট থাকে, বা রেস্টুরেন্ট বাদ দেন, তাহলে স্বপ্নে যে ধানমন্ডির যে সুপার শপটা আছে, সেখানে কি স্বপ্নের মালিক, মানে যে ওই সুপার শপের যে ম্যানেজার, সে কি ভাববে যে গুলশান থেকে আমার এখানে এসে মানুষ বাজার করে যায়? তার টার্গেট কি সেটা? না, না, বা ধরেন হাতিরপুলে যে ডেন্টিস্টটা বসে, সে কি ভাববে যে ধানমন্ডি থেকে আমার একটা পেশেন্ট আসুক আমার কাছ থেকে? তার কি টার্গেট এটা? না, তার টার্গেট হচ্ছে তার হাতিরপুলের আশেপাশে বা তার জায়গার আশেপাশে, আশেপাশে 2, 4, 5, 10 কিলোমিটারের মধ্যে যারা আছে তারা যাতে তাদের কাস্টমার হোক, তাই না? এই টার্গেটটাই হচ্ছে লোকাল ইস্যু। আচ্ছা, এখন ন্যাশনাল ইস্যুটা কোনটা? এখন একটা এক্সাম্পল দেন দেখি। দেন আর একটা জিনিস একটু দেখেন, আপনার এই কিওয়ার্ডটা একটু সার্চ করেন তো। বেস্ট না, শুধু লোকাল ইস্যু এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা দিয়ে সার্চ করেন তো একটু। দেখি আমার এখানে কি আসে, আপনাদের কি কি আসে, কোথায়? আমি এই কিওয়ার্ডটা দিচ্ছি, দেখেন তো। আমার ফার্স্ট থেকে আসছে আপনারটা, জীবন সরকার। আচ্ছা, এরপর আপনি কি জিজ্ঞাসা থেকে? হ্যাঁ, চিকাতলা। আচ্ছা, তারপর আরেকজন একটু সার্চ করেন তো, আমি দিয়ে দিচ্ছি রে কিওয়ার্ডটা।
এই যে ফারুক খান হ্যাঁ। ক্রিয়েটিভ নিলয়, এরপর তারপরে ভাইয়া আমারটাও হচ্ছে এই যে ভাই, এইটা আমার দেখেন, ফারুক এইটা দেখেন, এই যে এটা ভাই আমারটা ফারুক খান আসছে, আপনারটা 3 নাম্বারে আসছে। আমারটা 3 নম্বর আছে। ওকে ফাইন। আমারও ফারুক খান এসি এক্সপার্ট ইন বাংলাদেশ। আমার আসছে ফার্স্টে ক্রিয়েটিভ নিলয়, ফারুক খান, তারপরে রিমন সরকার। আচ্ছা, আমি 3 নম্বরে আছি। ওকে ফাইন। আর জিজ্ঞাসায় যে উনি কিন্তু 1 নম্বরে পাইছে আমাকে, তাই না? হ্যাঁ, কেন জানেন? এবং আমি শুধু লোকাল এসইও এক্সপার্ট এইটুকু লিখেছি, ইন বাংলাদেশ, ইন ঢাকা ওগুলোও কিছু লিখি নাই। আচ্ছা, তারপরেও আমাকে পাইছেন, তাই তো? হ্যাঁ, কেন, কারণটা কি জানেন? কারণ আমি আপনার যেহেতু লোকেশনটা আমার বাসা হচ্ছে, আমার বাসা আমার ধানমন্ডির কাছে, হ্যাঁ জিজ্ঞাসা ধানমন্ডির কাছাকাছি না? হ্যাঁ আমার লোকেশনটা কিন্তু শুক্রবার দেওয়া, তো শুক্রবার আর জিজ্ঞাসা কিন্তু খুব ফান, মানে খুব different কাছে। way। হ্যাঁ, That's why আপনি আমাকে 1 নম্বরে পেয়েছেন। আর যারা দূরে আমার থেকে, আমাদের লোকেশন থেকে দূরে দূরে, তারা কিন্তু কি হচ্ছে, ফারুক খান যারা পাচ্ছেন তারা কি তাদের বাসা কি মিরপুরের আশেপাশে? ভাই আমার বাসা মহাখালী। হ্যাঁ, মহাখালী। হ্যাঁ, ভাই আমি শুধু লোকাল এসি এক্সপার্ট লিখে সার্চ দিলাম এইমাত্র, আপনাকে সেকেন্ডে পেলাম। আমারটা সেকেন্ডে। ওকে, আপনারটা এরকম আমার এখানে পাইছি 5 নাম্বার। ভাই হ্যাঁ, 12 এই জন্য নম্বর থেকে যত 5 আপনি নম্বর। লোকেশন থেকে ভাই দূরে শুধু পাবেন। ভাই আমি বেস্ট লোকাল এসইও এক্সপার্ট এটা দিয়ে দিলাম, এখানে আপনারটা ফার্স্টে আসছে, আমার হলো বসুন্ধরা থেকে। বসুন্ধরা বলতে কোন বসুন্ধরা, মানে বাড়িধারা বসুন্ধরা? বাড়িধারা বসুন্ধরা আর কি। আচ্ছা, সামাও আপনার কাছে Best গেছে তাই তো, বাট এটা লোকেশন অনুযায়ী ভ্যারি করে। ঠিক আছে, Best দেখেন local আমি SEO কখনো 1 expert। নম্বরে আছি, কখনো 2 নম্বরে, কখনো কখনো 5 নম্বরে। তার মানে কি, এটা লোকেশন অনুযায়ী ভ্যারি করে। দ্যাটস কল এটা লোকাল ইস্যু। ঠিক আছে, যে আমি এখান থেকে সার্চ করে আমাকে পাচ্ছি না, আমাকে হয়তো আমি আরো পরে পাবো। আমার লোকেশন আমি মানে এখন যেখানে আছি। আচ্ছা, এখন আমরা লোকাল ইস্যুকে বুঝতে পেরেছি। তাইলে ভাই এরকম মনে করেন আমি যদি সিয়াটলে যদি টার্গেট করি, সিয়াটলে কি হ্যাঁ। এরকম করতে পারবো? আমাকে যারা যারা পাইছেন ওখান থেকে ক্লিক করে আমার সাইডে ঢোকেন, অথবা কেউ কেউ ডিরেকশনে ক্লিক করেন। দেখাই একটু। ওই কিওয়ার্ডে ক্লিক করে আমারটা যে কয় নম্বরে পাইছেন সেখান থেকে ঢোকেন। কেউ ওয়েবসাইটে ঢোকেন, কেউ ডিরেকশনে ক্লিক করেন। টু 2.1 কিলোমিটার। জিগাতলা থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে আমার নেট পাচ্ছে না কেন জানি। ওহো ভাই 3.5 কিলোমিটার। কি ইউজ করে আসছে, এই জন্য বলি আমি করতেছি না কেন, আসতেছে না কেন। ইউএসএ দেওয়া আছে এই জন্য, এতক্ষণ অ্যাপ্রোপ্রিয়েট ইটা পাইনি এখানে জন্য। এই তো বলি আমি এরকম লাগতেছে কেন, সবগুলো অপরিচিত লাগতেছে। করছেন? আমার কিন্তু রিভিউ করেন, আপনারা কিন্তু রিভিউ একটু দিয়েন, বুঝতে পারছেন? এই যে এই 22টা রিভিউ এর ভাইয়া রিভিউ কোথায় দিব? রিভিউ হচ্ছে ক্লিক করে অ্যাবাউট সার্ভিস, কন্টাক্ট ব্লগ। আপনি রিভিউ সরকারে ঢুকছেন? রিমন সরকার ওয়েবসাইটে ঢুকছি। আচ্ছা, ওয়েবসাইটে ঢুকছেন। আচ্ছা, ওয়েবসাইট না, জাস্ট এই যে ওখান থেকে ব্যাক করে এসে জাস্ট এই যে রিমোট সরকার যে এটা, এই যে এখানে আসেন, কোথায় ভাইয়া? এই যে রিমোট সরকার যে আপনি মানে এই নামে এই যে এই অপশনটাতে আসেন, আচ্ছা আচ্ছা, প্রত্যেকে আসেন, আপলোড করেই দিলাম। মানে আমার নামে ক্লিক করেন জাস্ট, এই এগুলোতে না, জাস্ট নামের উপর। হ্যাঁ, আপনার নামের উপর ক্লিক করছি। হ্যাঁ, এই দেখেন রাইট এ রিভিউ, ঠিক আছে? কোথায় দেখালেন রাইট রিভিউ? ও আচ্ছা, নিচে। আচ্ছা, এখানে 2 জন কোশ্চেনও করে ফেলেন। রাইট রিভিউ।
আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখছেন? হ্যাঁ দেখছি ভাইয়া, রাইট রিভিউ। হ্যাঁ, রাইটের রিভিউ আপনারা রিভিউ দিতে পারবেন। আর এখানে কেউ একজন কোশ্চেন করেন, একটা দুইটা কোশ্চেন করে ফেলেন। কেন করতেছেন এগুলা আপনি যখন আমি যখন আপনাদের লোকাল এসিও দেখাবো তখন বলবেন, ও রিমন ভাই আপনি এই জন্য তাহলে এই কাজ করছিলেন। ঠিক আছে, তো এখানে কেউ মানে কয়েকজন কোশ্চেন করেন, নরমালি এসিও রিলেভেন্ট কোনো কোশ্চেন করেন বা ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট কোনো কোশ্চেন করেন। আর এখানে চাইলে কেউ রিভিউ দিতে পারেন এখানে। আপনারা কি এটা শিখতে চান কিভাবে এভাবে র্যাঙ্ক করানো যায়? ভাইয়া জি ভাই। ভাইয়া আপনাকে দিয়ে দিয়েছি, আপনি এসইও সার্ভিসে বেস্ট। ঠিক আছে, এখানে একটা হাতে করে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, এই ইস্যুটা আমরা পরে দেখবো। আপনার কি শেষ হয়েছে, সবার টাস্ক শেষ? জি আমারটা আরো 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 মানে ম্যাক্সিমাম যায়, মানে ঢাকার বিভিন্ন ম্যাক্সিমাম জায়গায় র্যাঙ্ক করছিল, কিন্তু রিসেন্টলি একটা আপডেটের জন্য আমার কিছু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে আমার নামটা গেছিল এসসি এক্সপার্ট ইন বাংলাদেশ রিমন সরকার। তো গুগল বলছে যে তোমার এই যে এই নাম রাখা যাবে না, মানে এই কিওয়ার্ড রাখা যাবে না এখানে, অথচ দেখেন যে অনেকের কোনো কিওয়ার্ড আছেই। ও এই জন্য এখন শুধু আপনার নাম দেখায় ভাইয়া। হ্যাঁ, এখন আমার শুধু নাম দেখাচ্ছে, আগে এর সাথে কিওয়ার্ডও ছিল। কেন তারা ওদের সাথে এটা করলো না, আপনার সাথে এটা কেন? ওই যে লোকাল এসইও এক্সপার্ট। হ্যাঁ, আমি সেটাই, এটা ক্লেম করতে গুগলের কাছে ক্লেম করতে হবে। গুগলের কাছে ক্লেম করলে তখন এটা কি করবেন, এই যে কারণ ওই লেখাটা থাকলে তো বেশি ভালো ভাইয়া, মানুষ ওই ক্লিয়ার জায়গা থাকলে আর সব জায়গায় র্যাঙ্ক করবে ম্যাক্সিমাম জায়গায়, কিন্তু ওইটা আমার রিসেন্টলি কি করে দিছে, উঠাই দিছে। উঠাই দিয়ে শুধু নাম ব্যবহার বলতে আমাদের কোনো কিওয়ার্ড রাখা যাবে না, কিন্তু অথচ অনেকে এখনো কিওয়ার্ড ইউজ করতেছে। গুগলের কাছে ক্লেম করতে হবে। তো আমার একটা অথরিটি বাড়াইতে হবে তার আগে, এই জন্য বললাম একটা রিভিউ টিভিউ বাড়াই নেই বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, শেষ, টাইম শেষ, যতটুকু হচ্ছে ঠিক আছে। এই যে এটা আমাদের লোকাল এসে, এখন একজন প্রিয় সবের কথা বলছিল। কে বলছিল প্রিয় সবের কথা? কে বলতো প্রিয় সবের কথা, একটু বলেন কেউ। ভাই মিজান। আচ্ছা, প্রিয় সব কি শুধুমাত্র আমাদের এরকম, আমি যেমন এই যে লোকাল হিসেবে দেখালাম চেঞ্জ হচ্ছে র্যান্ডমলি, প্রিয় সব কি এরকম চেঞ্জ হয়? না ভাই, প্রিয় সব কিন্তু ন্যাশনাল, মানে প্রিয় সব দ্বারা ইভেন্ট, এটা কিন্তু বাংলাদেশের বিজনেস করে, তাহলে এটা কিন্তু সারা বাংলাদেশের টার্গেট, তাই না? আবার daraz.com.pd কি ইন্ডিয়ার লোক আসে? না। তার মানে ইন্টারন্যাশনাল ইস্যু। আর ইন্টারন্যাশনাল ইস্যু হচ্ছে ধরেন আপনি amazon.com বলেন, আলিবাবা বলেন, এই ধরনের সাইটগুলো কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড, মানে এই হচ্ছে তিনটা মানে রিজিয়ন অনুযায়ী এসইও ধরন, বুঝতে পেরেছেন? আর এসইওর কাজ অনুযায়ী যত দুই প্রকার, সবাইকে মিউট করবেন প্লিজ। এখন এই জন্য তো আমি হেডফোন লাগাই নাই, যে অনেকে চিল্লাচ্ছে দেখেন, কানে কিন্তু একটু একটু করে লাগতেছে। সবাই মিউট করেন একটু প্লিজ। নাদিম ভাই, নাইম ভাই, আপনি মিউট করেন। আচ্ছা, তো আমরা এই যে রিজিয়ন অনুযায়ী তিন প্রকার ইস্যুটা বুঝতে পেরেছি। আচ্ছা, এটা বাদ। এখন আমরা আরেকটা টাইপ আছে, সেই দেখি।
আরেকটা এসইও টাইপ আছে, কারা বলতে পারবেন এখন আমি কি লিখতে যাচ্ছি? আর পদ্ধতির উপর ডিপেন্ড করে 3 প্রকার। আমরা হোয়াইট হ্যাট এসইও শুনছি, হোয়াইট হ্যাট এসইও। না ভাইয়া, না ভাই শুনিনি। ব্ল্যাক হ্যাট এসইও বুঝছি। হ্যাট এসইও শুনিনি। আচ্ছা, এগুলোর হ্যাকার শুনছি, এসইও শুনি নাই। হ্যাঁ, হ্যাকার যেমন হোয়াইট হ্যাট আছে, হোয়াইট হ্যাট হ্যাকার আছে, ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, এরকম এসইও তো আছে। আচ্ছা, হোয়াইট হ্যাট এসইওতে এসইও বলতে গুগলের যে রিকোয়ারমেন্ট গুলো আছে একদম সোজাসুজি গুগলের রিকোয়ারমেন্ট গুলাকে একদম বাধ্য ছেলের মতো পালন করাটাই হচ্ছে আপনার হোয়াইট হ্যাট এসইও, সহজ কথা। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে একদম টোটালি রাত আর দিনের মতো, মানে এটা একদম গুগলকে ম্যানিপুলেট করা। তো ম্যানিপুলেট শব্দটা তোমরা সবাই পরিচিত, তাই না? তো গুগল যেহেতু একটা অ্যালগোরিদম, তো অ্যালগোরিদমও তো ওই মানে গুগলের অ্যালগোরিদম তো কোনো না কোনো মানুষই বানাইছে, তাই না? ইঞ্জিনিয়াররা বানাইছে না? তো সার্চ ইঞ্জিন স্পেশালিস্ট। তো এরকম ওরা ছাড়াও তো পৃথিবীতে আরো অনেক ইন্টেলিজেন্ট লোক আছে যারা গুগলকে একটু হ্যাম্পার করে ট্রাই করে, মানে একটু গুগলকে ম্যানিপুলেট করে ট্রাই করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি বের করে, যেটা গুগলের যে সিস্টেমেটিক অ্যালগোরিদম আছে সেটাকে ব্রেক করে, মানে ওই রুলসকে ভঙ্গ করে সে করে যায়, বা ওই কোনো কাজ করা ছাড়া, মানে ছোট একটু কাজ করেই মানে গুগলের রিকোয়ারমেন্ট গুলোকে ফিল আপ করা দেখায় আর কি, যে গুগল সব রিকোয়ারমেন্ট ফিল আপ করছে, র্যাঙ্ক করো। এটা যে খুব কুইকলি র্যাঙ্ক করা যায়, মানে ব্ল্যাক হ্যাট এসইও করলে কারণ 1 মাস 15 দিনের মধ্যে একটা সাইট র্যাঙ্ক করে যায়, যেটা তো হোয়াইট হ্যাটে তো 6 মাস লাগে, 8 মাস লাগে। ঠিক আছে? আবার এটা আবার অনেক সময় গুগল ধরতে পারলে আপনাকে পেনাল্টি দিতে দেবে, যদি বুঝে ধরতে পারে যে আপনি ব্ল্যাক হ্যাট করছেন। আচ্ছা, আর হচ্ছে মানে মাঝখান থেকে একটা সুবিধাবাদী আছে, সেটা হচ্ছে গ্রে হ্যাট। এই হচ্ছে হোয়াইট হ্যাট এবং গ্রে হ্যাটটা মিক্স আপ করে একটা সিস্টেম বের করে, যেটা ম্যাক্সিমাম অনেকেই করে। আমরা এটা হচ্ছে গ্রে হ্যাট বলি। এখন আমাদের এই এসইও এর টাইপগুলো আমরা বললাম, বা ধরন রিজিয়ন অনুযায়ী বা কাজের অনুযায়ী এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার। তার মানে ভাইয়া হোয়াইট হেড এসইও হচ্ছে সব রুলস মেনে এসইও করা, ব্ল্যাক হেড হচ্ছে এটা কি ভাইয়া ব্ল্যাক মানে উপর দিয়ে করা এসইও, মানে মানে এটা কোনো রুলস না মেনে এসইও করা, মানে গুগলের রিকোয়ারমেন্ট না মেনে, মানে গুগলকে ম্যানিপুলেট করা। রিকোয়ারমেন্ট ঠিকই মানে হ্যাঁ গুগলকে ম্যানিপুলেট করে ও দেখায় যে খুব দ্রুত র্যাঙ্ক করে, মানে গুগল থেকে র্যাঙ্ক করে ওইটা স্ট্যাবিলিটি কি থাকে ভাইয়া ব্ল্যাক হেড? না, এটা বেশি দিন থাকে না। এটা হয়তো 15 দিন, 1 মাস 2 মাস থাকতে থাকতে গুগল এটা টের পেয়ে যায়। যখন টের পায় তখন আবার ওটা পেনাল্টি দিতে, ওই 1 মাসে আপনি যতটুকু সেল পাবেন। এটা হলো যে ওই বলে না যে গুলিস্তানের মধ্যে আপনি দাঁড়ায় আছেন 10টা ব্যাগ নিয়ে, আর কি কোয়ালিটি হোক একবার সেল করি বাসায় যেতে পারলে আপনাকে কে ধরে। হ্যাঁ সেটাই। আর গ্রে হেডটা হচ্ছে ভাইয়া সব রুলসই মানবে, মাঝখানে কিছু অনিয়ম কিছু করবে। হ্যাঁ, গুগলের একটু যারা নিষেধ আছে সেরকম কিছু কাজ করবে। আচ্ছা, যদি আপনারা এটা বুঝতে পারেন, আমরা এখন এতক্ষণ নিয়ে যে এতক্ষণ চিল্লালাম যে গুগলের রিকোয়ারমেন্ট আছে, গুগলের ফ্যাক্টর আছে, এখন এই ফ্যাক্টরগুলো কি কি সেটা আমাদের জানা উচিত না? যে কি কি করলে আমরা গুগল আমাকে র্যাঙ্ক করাবে সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই টপিকটা শেষ, আমরা এটা বাদ দিলাম। এই জিনিসগুলো আমাদের শেষ। এখন আমরা এখন হচ্ছে কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর আছে এগুলো নিয়ে কিছু আলোচনা করব। আমরা সার্চ করি। একটু বের করি কয়েকটা মিলানোর জন্য। দেন র্যাঙ্কিং ফ্যাক্টর গুগলের কতগুলো, গুগল কখনোই নিজে এটা প্রকাশ করে না। কারণ আপনাকে যদি আমি বলেই দিই ভাই আমি কি কি বিষয়ে র্যাঙ্ক করি, তাহলে আপনি সবগুলো করে আমার সামনে সবাই র্যাঙ্ক করবে, তাই না? গুগল কিন্তু নিজে থেকে কখনোই ফুল মানে কি কি দেখে সেটা কখনো বলে না। কিন্তু বিভিন্ন বড় বড় মার্কেটার বা এক্সপার্ট যারা আছে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তারা বিভিন্নভাবে রিসার্চ করে অনেক জিনিস খুঁজে বের করে পাবলিশ করে।
গুগল হয়তো অল্প কিছু বলে, বাট গুগল কিন্তু সবগুলো বলে না। গুগল এই জিনিসটা বলে যে তুমি এই যে HTTP পেজে এটা এটা নাও, গুগল এটা বলছে যে পেজ স্পিড ঠিক করো, গুগল বলছে যে তোমার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হতে হবে, কিছু জিনিস বলে, মানে এইগুলো জিনিস সবাই জানে। এর বাইরেও আরো অনেক জিনিস আছে যেগুলো গুগল প্রকাশ করে না। এরা মার্কেটাররা বিভিন্নভাবে তারা বিভিন্ন ওয়েবসাইট অ্যানালাইসিস করে করে এগুলো বের করে যে কোন ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে, এরকম তারা 50টা 100টা ওয়েবসাইট ধরে অ্যানালাইসিস করে একটা রিসার্চ করে বের করে যে কোন কোন জিনিসগুলো থাকার কারণে ওয়েবসাইটে র্যাঙ্ক করছে। তখন গুগল না বললেও মার্কেটাররা সেটা বের করে ফেলে, ঠিক আছে। দ্যাটস ওয়াই কিন্তু এই যে কিছুদিন পর পর আপনারা হয়তো এখন জানেন না, যখন এসইও ইন্ডাস্ট্রি থাকবেন বা এখন এই লাইনে থাকবেন, দেখবেন যে গুগল মাঝে মাঝে আপডেট নিয়ে আসে, বলা যে কোর আপডেট, গুগলের অ্যালগরিদম আপডেট, কোর আপডেট, জুনে আপডেট হয়, এরপর বিভিন্ন বছরের আগে বছরে 2টা করে আপডেট হয়েছিল, এখন ধরেন যে 1 মাস 2 মাস পর পর আপডেট দেয়। কারণ কি, এখন মানুষ অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছে। গুগল তো একটা অ্যালগরিদম, ওই অ্যালগরিদমকে মানুষ কি করে, খুব দ্রুত ম্যানিপুলেট করার জন্য ট্রাই করে। তো গুগল এরকম প্রতিনিয়ত আপডেট চালায় যাতে ওই ম্যানিপুলেট করার ট্রাই মানে সিস্টেমটা ধরতে ধরতেই আরেকটা আপডেট আরেকটা আপডেট দেয় যাতে মানুষ করতে না পারে। গুগলের জন্য অনেক ফ্রিকোয়েন্টলি এখন আপডেট করতে থাকে। এবং মানে যারা র্যাঙ্ক করে তারা যাতে অলওয়েজ র্যাঙ্কিং না থাকতে পারে, কারণ আপনি যদি একাই মানে র্যাঙ্ক করে থাকেন, আরো তো 100 জন মানে বিজনেস করার জন্য বসে আছে, তাদেরকে তো সুযোগ দিতে হবে। তো এভারেজে অনেকগুলো ব্যাপারের উপর চিন্তা করে গুগল আসলে অলওয়েজ র্যান্ডমলি আপডেট দেয়। এবং আপডেট দিলে কি হয়, 1 নম্বরে যারা আছে তাদের র্যাঙ্ক ক্ষতি হয়, তারা হয়তো নিচে পড়ে যায়, আবার কিছু হয়তো 1 নম্বরে চলে আসে নতুন কিছু সাইট। এরকম করে আসলে অনেকভাবে একটু নাড়া দেওয়ার জন্য আর কি আপডেটগুলো করে আর কি। সো এই জন্যে গুগলের অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর থাকার পরেও মানে কোনো মার্কেটার বলে যে 200টার উপরে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, গুগল মাঝে মাঝে বলে যে আমরা 300টা বা 500টার উপরে র্যাঙ্কিং ফ্যাক্টর চেক করি। আচ্ছা, তো আমরা একটু কোর র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আলোচনা করি, তারপরে আরো অনেক র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। ওকে, আচ্ছা এখানে দেখেন ব্যাকলিঙ্ক, একটু আগে একটা আপনি বলছেন না, স্বামী বাবু মনে বলছে যে ব্যাকলিঙ্কের উপর ডিপেন্ড করে, মানে কার ব্যাকলিঙ্ক কতটা বেশি এবং সেই ব্যাকলিঙ্কের অথরিটিটা কেমন, মানে কতটা ভালো সাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক পাইছেন। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন ব্যাকলিঙ্ক কি জিনিস, এগুলো আমরা পরে আবার শিখবো, আপাতত শুনে যান শুধুমাত্র টার্মগুলো। ফ্রেশনেস, না আপনার সাইট কতটা ইউনিক, কতটা ফ্রেশ, আপনি কি মানুষের কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন কিনা বা একটু হালকা মডিফাই করে কাজ করতেছেন কিনা সেগুলো চেক করে। টপিক্যাল অথরিটি, আপনার সাইটের যে কন্টেন্টগুলো এগুলো আপনি কি টপিক্যাল রিলেভেন্ট কন্টেন্ট দেন কিনা। ধরেন আপনি একটা সাইডে হেলথ নিয়ে কথা বলতেছেন, সেখানে যদি আপনি আবার ফুড নিয়ে কথা বলেন, আবার সেখানে যদি আপনি কি বলে এটাকে ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে কথা বলেন, তাহলে কি এটা মানে টপিক্যাল রিলেভেন্স হলো? এটা হইলো না। আপনি যে ইন্ডাস্ট্রি বা যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, আপনাকে সেই টপিক্যাল নিয়ে আপনাকে ওয়েবসাইটে এক্সপার্টাইজ শো করতে হবে, মাল্টিপল জিনিস নিয়ে নার্সারি করা যাবে না। সার্চ ইন্টেন্ট, ভাইয়া আমার এখানে একটু কথা বলি। ওটা হচ্ছে ধরেন ওয়েবসাইট আমার সাবডোমেইন করা আছে, হ্যাঁ মানে আমি সাবডোমেইন দিয়ে আমি একসাথে 2-3টা ওয়েবসাইট মেইনটেইন করি। আমার একটা ওয়েবসাইট ধরেন এসইও নিয়ে আর একটা ওয়েবসাইট ধরেন আমার পণ্য নিয়ে, ড্রেস নিয়ে। তো তখন আমি তো ডিফারেন্ট ওয়েবসাইটে ডিফারেন্ট কন্টেন্ট দিব, সেটা কি এটা আপনারে করবে আমি বুঝতে পেরেছি। সাবডোমেইনে এসইও ভালো হয় না, এক কথা শেষ। সাবডোমেইন শুধুমাত্র আপনার সুবিধার্থে, এটা হচ্ছে র্যাঙ্কিং এর সুবিধার্থে এটা খুব ভালো ইফেক্ট ফেলে না। সাবডোমেইনটা কি জন্য হয়, ধরেন আপনার একটা বিজনেস আছে, ই কমার্স সাইট আছে, মানে ই কমার্স সাইটে আপনি ধরেন একটা রিসেলার প্যানেল রাখবেন, তাহলে রিসেলার প্যানেল ধরেন আপনি একটা আবার অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আলাদা একটা পেজ বানাবেন, ল্যান্ডিং পেজ, তখন ধরেন affiliate.omuk.com, আবার ধরেন আপনি ওয়েবসাইটে মানে এটা আপনার সুবিধার্থে, বা আপনি ধরেন আপনার এমপ্লয়ির জন্য একটা ড্যাশবোর্ড বানাবেন, এটা এগুলো সাবডোমেইন আন্ডারে। কিন্তু মানে রিয়েল বিজনেস কখনো সাবডোমেইনে হয় না। মানে আপনি বলেন না একটাতে আপনি এসইও করবেন, একটাতে আপনি সব মানে প্রোডাক্ট সেল করবেন, এরকম হবে না, এরকম হয় না। মানে এরকম করলে কোনো লাভ হবে না। আলটিমেটলি এসইও তে কাজ করতে আপনাকে এসইও করতে গেলে বা এগুলো রিয়েল একটা ফ্রেশ ডোমেইন নিয়ে কাজ করতে হবে। সাবডোমেইন শুধু আপনার সুবিধার্থে, মানে আপনার বিজনেসে যদি আপনি একটু ডালপালা বাড়ান বা আপনি যদি এদিক সেদিক করতে চান, সেই ক্ষেত্রে সাবডোমেইন। আচ্ছা, ধরেন আমারটা rimonsarkar.com, এখন আমি চাচ্ছি rimonsarkar.com এর সাথে আমি একটা ধরেন একটা লার্নিং পয়েন্ট অ্যাড করবো, তখন আমি rimonsarkar.com/learning, ধরেন আমি আমার এখান থেকে একটা rimonsarkar.com থেকে আমি ধরেন একটা ধরেন আমার একটা টিম আছে, এজেন্সি আছে, তাহলে আমি একটা সাবডোমেইন এমনিতেই বানাইলাম, মানে আমার সুবিধা থেকে। কিন্তু এগুলো আমি এসইওর জন্য না,
তো আমার সুবিধাতে agency.remoshika.com, যাতে এটাতে ঢুকলে আমার এজেন্সির নিউজগুলো আপনি পারেন। ও আচ্ছা, কারণ ইউআরএলটাই তো জগা খিচুড়ি হয়ে যাচ্ছে তখন। হ্যাঁ, ঠিক আছে মিয়া। বুঝছেন আচ্ছা। $15,000 বিকাশ ফি কত আসে? 300 টাকা। হাজারেতে 20 টাকা। হ্যাঁ, ওই 20 টাকা ধরেন, 300 টাকা না? 300 টাকা, আর এখানে আপনার হচ্ছে, আচ্ছা 300 টাকাই ধরেন, 300 টাকা। $15,655 তো। 270 টাকা আছে 15,000-এ। হ্যাঁ, 15,000-এ 270 টাকা। 270 টাকা আসে। ওই যে 18 টাকা 50 পয়সা করে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, আমি ক্যালকুলেটর কি করলাম, কত হিসাব করলাম এখনই ভুলে গেলাম। দেখছেন আপনার সাথে কথা বলতে বলতে। 15,300 কত টাকা? হিস্ট্রি থাকে না এখানে, তো এত হিস্ট্রি করতে ওই যে হিস্ট্রি। $15,655 মানে 650। একটা মিনিট জাস্ট। জি ভাই। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আমরা এসইও ফ্যাক্টর নিয়ে কথা বলতেছিলাম। আমার আরেকটা ছোট কোশ্চেন আছে। ধরেন আমি একটা মেয়েদের মানে মেয়ের ওপেন রিলেটেড একটা ওয়েবসাইট বানাইছি, হ্যাঁ, যেখানে ওমেনদের হেলথের ইস্যুও থাকবে, ওমেনদের মেকআপের ইস্যুও থাকবে, ড্রেস ইস্যুও থাকবে। তো সেইটাতে একই ধরেন একই একটা সাইটে আমার বিভিন্ন ওই সাব মেনু থাকে না, যে ধরেন একটা মেনুতে থাকলো মেকআপ, একটা মেনুতে থাকলো হেলথ রিলেটেড, আমি হেলথ রিলেটেড জায়গায় মানে বিভিন্ন ব্লগ দিলাম আর ছবি দিলাম, আবার প্রোডাক্ট দিলাম, মানে এরকম ব্যাপারটা যদি হয়। হ্যাঁ, দেখেন এই যে আপনার মতো একজন নারী উদ্যোক্তা আপু আমার এই একটা কাজ করাচ্ছে। এই যে দেখেন তো, উনি তো এই কাজগুলোই করতেছেন। এই এতটা সেম না। 1 মিনিট ফোন দিন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। এই দেখেন উনি, আপনি কি বলছেন আপনার কোশ্চেনটা একটু ঘুরে বলেন তো। আপনি একটা সাইডের মধ্যে এই যে আপনি ক্যাটাগরি রাখেন, এই যে দেখেন একটা সাইড, এখানে আপনি যে চাইলে কি করতে পারেন, ব্লগ করতে পারেন। এই যে ব্লগিং আছে ওনার, এখানে আপনি ব্লগিং গুলো রাখতে পারেন। ওই ব্লগটা কি কাটছি নাকি, আমি তো কাল কাজ করতেছিলাম। উনি ব্লগিং মেবি রাখবে না, ওনার ব্লগিংটা কাটছে, বাট ব্লগিং থাকে আর কি। তো ব্লগিং করতে পারেন, একই সাথে আপনি এই যে প্রোডাক্ট সেল করতে পারেন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। আপনি যে ক্যাটাগরি ধরবেন সেই ক্যাটাগরি প্রোডাক্ট করবে। এই যে এটা উনি এই জিনিসগুলো নিয়ে কাজ করেন। আচ্ছা, এটাই। হ্যাঁ ভাইয়া, এটাই। যেমন উনি এখানে ইলেকট্রনিক্স জিনিসও ঢুকাইছে, আবার ড্রেসও ঢুকাইছে, হ্যাঁ, তখন আবার হিসাবটা আলাদা। ভাইয়া এখন ধরেন আপনি মানে এখন আমি এখানে একটা মিক্স কনসেপ্ট আনছি না,
এখন আমি ধরেন এসইও করতে চাচ্ছি আমার এই সাইটটা, তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম নাই, তখন আপনাকে ই-কমার্স এসইও করতে হবে, বুঝতে পারছেন? এখানে খেলা দুইটা, একটা হচ্ছে ব্লগিং এর জন্য এসইও, সেটা হচ্ছে টপিক্যাল রিলেটেড, মানে একটা টপিক নিয়ে করতে হবে। কিন্তু ই-কমার্স সাইট তো মানে একটা সাইট নিয়ে হয় না, ই-কমার্স এসইও আবার টপিকটা আলাদা, কারণ ই-কমার্স সাইটে মাল্টিপল জিনিস থাকে। তখন তাহলে প্রিয় শপটা একটু দেখেন, একটু প্রিয় শপ বললাম, প্রিয় শপ এসইও তাহলে ভাইয়া দুই ধরনের হয়, মানে ব্লগ একটা এসইও হয় আলাদা সেপারেট, আর ই-কমার্স সাইট একটা আলাদা এসইও। এসইও তিন ধরনের আপু, ব্লগিং সাইটের জন্য এক টাইপের এসইও হয়, আর ই-কমার্স সাইটের জন্য কিছুটা কাছাকাছি আবার কিছুটা আলাদা আছে, যদি প্রোডাক্ট থাকে অনেকগুলো মাল্টিপল, এটা একটা খেলা। আর আবার এএসএস মানে 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 প্লে স্টোরের জন্য অ্যাপস আছে না, অ্যাপস কিন্তু এসইও করতে হয়। আপনি যখন বিভিন্ন অ্যাপস শো করেন, মানে করেন সার্চ করেন, তখন দেখবেন যে অনেক অ্যাপস চলে আসে। ধরেন আপনি প্লে স্টোরে গেলে এটা যে মেসেজিং অ্যাপস, দেখবেন যে ওখানে অনেক টাইপের মেসেজিং অ্যাপস চলে আসে। আবার শুধু প্লে স্টোরে আপনি যে হোমে থাকলে যে অ্যাপসগুলো শো করে, ওগুলো কিন্তু মানে এসইও করে সামনে আসে, বুঝতে পারছেন? এখন প্রিয় শপের কিন্তু এসইও আলাদা সিস্টেম। প্রিয় শপ কিন্তু ওরে বাপ রে, বিশাল পেজ বানাইছে প্রিয় শপ। প্রিয় শপের এসইওটা আমার পরিচিত ভাই করছে আর কি, এটা বললাম যে এতক্ষণে জয়েন করছে। এটা প্রিয় শপ লোড নেই, প্রিয় শপের মনে হয় লোডিং সমস্যা। আমরা রানিং তিনটে সাইডের ই-কমার্স সাইডের কাজ করতেছি, যে এটা একটা কাজ চলতেছে, দেখেন এটাও এখনো আন্ডার কনস্ট্রাকশন, এই যে এয়ার এটাও আন্ডার কনস্ট্রাকশন, এটাও এখন কাজ হচ্ছে। আবার আরেকটা চলতেছে যে দেখি এটার কি অবস্থা, এটা এই তিনটে সাইডের কাজ এখনো চলতেছে। মানে টপ এই যে আপনি যে বলে রাখুন, যে এখানে দেখবেন যে ব্লগ সেকশন থাকবে আমাদের, আবার এখানে আমাদের প্রোডাক্ট সেকশন থাকতেছে। এরা আবার বডি মাসাজ চেয়ারগুলো সেল করে, হাই রেঞ্জের প্রোডাক্ট, 1.5 লাখ 2 লাখ টাকা করে প্রোডাক্ট। ভাইয়া আপনি তো এসইও করছেন, বাট আপনি তো কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট ডেভেলপমেন্টে সাপোর্ট দিচ্ছেন না, তাই না ভাইয়া? আমার টিম আছে আপু, এই জন্যই তো বলি আমরা উই আর এজেন্সি। আমার এই কাজটা কিন্তু আমি করতেছি না, আমার ডেভেলপার করতেছে। আমি দেখাই এই যে দিচ্ছি ছবি, কন্টেন্ট, এই যে ইংলিশ লেখাগুলো, ডেসক্রিপশন লেখা, এগুলা কে লিখছে ভাইয়া? এগুলো যদি আপনি দেন তা আপনি দেবেন, যদি আপনি আমাদের কাছে সার্ভিস নেন তাহলে আমি দেবো। তবে হ্যাঁ, মানে মিনিমাম তো আপনার প্রোডাক্ট সম্পর্কে আমি জানি না, ধরেন আপনি একটা এই প্রোডাক্ট সেল করবেন, এখন এটা তো আপনাকে মিনিমাম ইনফরমেশন দিতে হবে, তারপরে আমি রিসার্চ করে বাকিটা ও বুঝছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওরা হচ্ছে ডিটেইলস আমি দিব। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপনি ডেভেলপ করে দিবেন, বাট বেসিকটা আমাকে আপনাকে প্রোভাইড করতে হবে। হ্যাঁ, বেসিকটা না হলে আপনার তো হাজার রকমের প্রোডাক্ট, আমি কি এতগুলো প্রোডাক্ট সম্পর্কে পড়ালেখা করে এসেছি নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা প্রোডাক্টে ক্লিক করলে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন দেবেন না, এখন এই ডেসক্রিপশনটাকে সাজা বা এই টাইটেলটাকে সাজানো বা এখানে আরো যদি কিছু লিখতে হয় সেইগুলো আমি করে দেবো, বা আমার রাইটার দ্বারা একদম। আপনার এই এজেন্সির কস্টিংটা কি রকম করে, এটা কি আপনার ওয়েবসাইটে আছে? না, এটা এই ওয়েবসাইট অনুযায়ী ওয়েবসাইটে কস্টিং আসলে কোনো উল্লেখ করা না, কারণ এটা ডিপেন্ড করে আসলে কোম্পানি টু কোম্পানি, পার্সন টু পার্সন ভ্যারি করে। ও আচ্ছা আচ্ছা, কারণ আপনার একটা স্টার্টআপ, ধরেন একজন স্টার্টআপ কোম্পানি, তাকে যদি আমি 1 লক্ষ টাকার একটা বিল করি, সে কি আমার এটা অ্যাফোর্ড করতে পারবে? না না, পারবে না। পারবে না। আবার একটা এস্টাবলিশ কোম্পানি, তার আর্নিং আছে, তার মানে তার বিশাল ব্যাপার স্যাপার, তো তাকে কি আমার 20,000 টাকা 50,000 টাকা দিয়ে চার্জ করে আমার কোনো লাভ আছে? তাকে কিন্তু আমাকে বেশি পয়সা। ইভেন সে ওই মানে ওই কোয়ালিটির সার্ভিস তার দরকারও হবে না, তাহলে তার হাই এন্ডের সার্ভিস দরকার হবে। সার্ভিস দরকার, এই জন্য আসলে সার্ভিসটা উল্লেখ করা হয় না, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, কোম্পানি টু কোম্পানি। আচ্ছা, আমরা এখন যাইতে কোথায় গেল আমাদের, আমরা এই ব্যাপারগুলো মানে কি কি র‍্যাঙ্কিং ফ্যাক্টর থাকতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ ইনটেন্ট। সার্চ ইনটেন্ট বলতে কোনটা জানেন? আপনারা যখন গুগলে কিছু লিখতে থাকেন, গুগল কিন্তু অটোমেটিক্যালি অনেক কিছু সাজেস্ট করে না? এই যখন লিখতেছিলেন এরকম কিছু একটা, তো আমি লিখি, এই দেখেন গুগল কিন্তু আপনি যখনই কিছু না কিছু লিখছেন, গুগল আপনার ইনটেন্টটাকে বোঝার জন্য কিন্তু অনেক কিছু বলতেছে, তুমি কি এটা চাও নাকি, বা তুমি কি ইউটিউবেরটা চাও কিনা, বা কোরারটা চাও কিনা, বা উর্দুতে জানতে চাও। এই যে ইনটেন্ট, এই আপনার কিওয়ার্ডগুলোর, আপনার কন্টেন্টগুলোর যে কিওয়ার্ডগুলো থাকবে সেটাও এই ইনটেন্টগুলো নিয়ে কভার করতে হবে, ঠিক আছে? একটা জিনিস বোঝাই, কারণ এটা দেখেন হোয়াট ইজ এসইও এন্ড হাউ ইট ওয়ার্ক, আমি এটা দিয়ে যখন সার্চ করি, তাহলে এটা মিলে গেছে, ঠিক আছে, কিন্তু মেলা ছাড়াও কিন্তু অনেক সাইট আছে, হাউ ডাজ এসইও ওয়ার্ক, এটা কিন্তু এর সাথে মিলে নেই। আবার দেখেন এসইও মেড সিম্পল, স্টেপ বাই স্টেপ গাইড ফর 2020, এটা কি কিওয়ার্ডের সাথে মিলছে? কিন্তু গুগল এটা আপনার ইন্টেন্টটা বুঝতে পারছে যে আপনি এসইও সম্পর্কে ইন ডিটেইলসে জানতে চান,
দ্যাটস ওয়াই এই সাইটটা তো ইন ডিটেইলসে লেখা আছে এই টাইপের ওয়ার্ডগুলো, দ্যাটস ওয়াই এই সাইটটাকে সাজেস্ট করছে। এসে ইন ডেপথ। আর একটা যে ব্যাপার হচ্ছে ইন ডেপথ কন্টেন্ট, মানে আপনি যে বিষয়ে লিখবেন, যখনই আপনি একটা কন্টেন্ট লিখতে বলবেন, আপনি যে বিষয়ে লিখবেন, আমি এগুলো কেটে দিই, পরে লিখতেছেন এগুলো। আপনি যখনই কোনো বিষয়ে লিখতে থাকবেন, আপনাকে ইন ডেপথ কন্টেন্ট লিখতে হবে। ইন ডেপথ কন্টেন্ট বলতে হচ্ছে এই যে কন্টেন্ট ডেপথ, মানে আপনার কন্টেন্টটা, মানে ধরেন আপনাকে সার্চ করে আপনাকে ফার্স্ট পজিশনে পাইলো, দেখেন ও একটা কন্টেন্ট লিখছে, দেখেন কত বড়, এই যে গুগল 200 র্যাঙ্কিং ফ্যাক্টর দা কমপ্লিট লিস্ট, এর কন্টেন্টটা কত বড় একটু দেখেন তো, তুমি স্ক্রল করে এটা দেখলে তো বোঝা যায় যে কত বড় কন্টেন্টটা। ঠিক আছে, দেখা যাচ্ছে এই যে প্রায় এখান থেকে তার কন্টেন্ট, এই যে এখান থেকে তার কন্টেন্ট শেষ মেবি। এত বড় একটা কন্টেন্ট সে লিখছে, কেন লিখছে জানেন? মানে মানুষ যেহেতু 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর জানার জন্য বা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর জানার জন্য আসছে, সে এমনভাবে লিখছে যে তার এই কন্টেন্টটা পড়ার পর র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে যাতে আর কোনো কোশ্চেন না থাকে মনের মধ্যে, এটা মানে ক্লায়েন্টকে মানে ভিজিটরকে আর যাতে দ্বিতীয় কোনো সাইডে না যাইতে হয় আপনার এই বিষয়ে জানতে। বুঝতে পেরেছেন? আচ্ছা, পেজ স্পিড। ধরেন আপনার একটা, আমার কি লাইন আছে ক্লাসে? আপনাদের কি মানে আপনার কি আছে ভাই। ও মাঝে মাঝে লাইন কেটে যায়, আমি একা একা বক করতে থাকি। আচ্ছা, পেজ স্পিড দেখেন, এরকম অনেকবারই হয়েছে, মানে আমি 10 মিনিট কথা বলছি কিন্তু এখানে দেখেন যে কোনো কারণে মানে লাইনটা কেটে গেছে। পরে আমাকে ফোন দেখে, ভাই আপনি ক্লাস থেকে বের হয়ে গেলেন, ভাই আপনি ক্লাস নিচ্ছিলাম, ওই টেবিলে যা দিকে কেটে গেছে লাইন। এখন তুলনামূলক কম হয়, আগে বেশি হইতে পারে। আচ্ছা, পেজ স্পিড, আপনি যদি একটা সাইটে ঢোকেন এরকম করে, এবং সেই সাইটে, যেমন আমি একটা দেখি একটু দেখাইতে পারি কিনা আপনাদের সেই সাইটটা, স্বনামধন্য সাইটটা। হ্যাঁ, টেকটিউবিটি না, টেকটিউবিটি না, লিখি ট্রেক এই যে বেরোছিল, এটা মনে হয় না, ভুলে গেছি। মানে একটা সাইটে ধরেন আপনি যখন কোনো সাইটে ঢুকলেন, সেই সাইটটা যদি লোডিংতে অনেকক্ষণ টাইম লাগে, তাহলে আপনার বিরক্ত হবে না? যে এরকম ঘুরতে থাকে যদি, এই বিরক্ত যে মানুষ না হয় ইউজাররা, সেজন্য আপনার ওয়েবসাইটের পেজ স্পিডটা ভালো থাকতে হবে। এইচটিটিপিএস হচ্ছে হাইপার, আচ্ছা হাইপার টাইপার না, ভুলে এইটা এইচটিটিপিএস এর এইটা আমি ভুলে গেছিলাম একটু। হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এই যে এটা ভুলে গেছি, প্রোটোকল সিকিউর। এই যে এই সিকিউর যদি আপনি না ইউজ করেন, এটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয় এই সিকিউরিটা। প্রত্যেকটা সাইটে দেখবেন যে এই দেখেন, একটু করে দেখেন এই যে এইচটিটিপিএস, যদি আপনি না কিনেন তাহলে আপনার সাইটে শুধু এইচটিটিপি থাকবে, এস তো থাকবে না। বুঝতে পেরেছেন? এইটা আপনার সাইটকে সিকিউর করে। মাঝে মাঝে দেখবেন ক্রোমে অনেক সাইটকে ঢুকতে গেলে দেখেন আনসিকিউর, খেয়াল করছেন? পরে আবার নিচে গিয়ে আনসেফ মোডে ঢুকতে হয়, মানে ওইটা না থেকে গুগল দেখাবে যে আপনার সাইটটা সিকিউর না। দ্যাটস ওয়াই আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হবে, আর গুগলের কাছে আপনি তখন হবেন, মানে ওদের রিকমেন্ড মানলেন না। মোবাইল ফ্রেন্ডলি, দেখেন এখন ম্যাক্সিমাম সাইট কিন্তু, মানে ম্যাক্সিমাম সাইট না, ম্যাক্সিমাম ইউজাররা প্রায় 85 থেকে 90% ইউজাররা মোবাইলে ভিজিট করে। আপনারা ম্যাক্সিমাম টাইমে সারাদিন মোবাইলে থাকেন, তাই না? তাহলে মোবাইলের ভিজিটর কিন্তু সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ওয়াইড একদম। তো মোবাইলে যেহেতু ভিজিটর বেশি, এখন আপনার সাইটে যদি মোবাইলে সুন্দর করে না দেখা যায়, দেখেন এখন মোবাইলে যদি এই জিনিসটা ভালো করে না পড়া যেত, তাহলে কি ইউজার এক্সপিরিয়েন্সটা হতো না, হ্যাম্পার হতো না? ইউজার ফ্রেন্ডলি না হলে আপনার ওয়েবসাইট কিন্তু মোবাইলে ব্রাউজ করে যেত না। মোবাইলে যদি ব্রাউজ করা যাবে না, তাহলে গুগল এই সাইট পছন্দ করে না, কারণ সবার আগে গুগল মোবাইলকে প্রায়োরিটি দেয়। ওই মানে ডেস্কটপ মোডের থেকেও মোবাইল মোডকে বেশি প্রায়োরিটি দেয় হচ্ছে গুগল। বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাই। ওকে, এরপর হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, এটা সম্পর্কে কেউ জানেন? ইউএক্স ইউআই এর নাম শুনছেন কেউ? এখানে কেউ গ্রাফিক্স ডিজাইনার নেই? জি ভাই শুনছি। ইউআই হলো ইউজার ইন্টারফেস। হ্যাঁ, ইউজার ইন্টারফেসটা কি একটু আমাকে বলে দেন, আমাদের সবাইকে। আমাদের মানে হলো এই ওয়েবসাইটটা দেখতে কি রকম হবে, কোন জায়গায় কি রকম বাটন থাকবে, কালার কম্বিনেশনটা কিভাবে হবে, মানে এক্স্যাক্টলি, ইউজার শান্তি পাবে কিভাবে দেখে এটা। আর একটা হলো ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্সটা কি একটু সেটা বলে দেন আমাদের।
সেটা হলো ওয়েবসাইটের বাটনটা কোন পজিশনে থাকলে তার জন্য সুবিধা হবে, মানে ক্লিক করলে কিভাবে যাবে, এটা হভার করলে কি হবে, এগুলো। হুম, আচ্ছা, মানে ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার নেভিগেশনটা। আপনি যে একটা সাইটে ঢুকলেন, ঢুকে এই ধরেন এখানে কোথায় একটু দেন, এই সাইডে দেখেন সব সুন্দর করে দেওয়া আছে, সাজানো আছে, যে আপনি কোথায় যেতে চান সব বাটন করা আছে। অনেক অ্যাড নেই, অনেক সাইট আছে না এরকম ঢুকলে দেখবেন যে একদম এই পাশে পাশে অ্যাড একদম ভরে গেছে, ক্লিক করে বাটন আপনি খুঁজে পাচ্ছেন না। আবার আপনি বলতেছেন এক জিনিস, ক্লিক করে অন্য একটা সাইডে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এরকম কিন্তু অনেক রকম ঝামেলা হয়। তো এই যে ইউজার এক্সপিরিয়েন্সকে হ্যাম্পার করে। তো ইউজার এক্সপিরিয়েন্স যদি খুব ভালো হয়, সাইডে এসে যদি ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয় এই জিনিসটা। তারপরে ধরেন যে অনেক ফানি ইমোজি ইউজ করে অনেক সময়, এগুলো কি করে একটু মানুষকে মজা দেয়। একটু দেখেন আমি হুট করে স্ক্রলিং করতে গেলেও হুট করে থামবো, দেখি কি হচ্ছে একটু, ঠিক আছে, এই যে একটু থামলেন, মানে একটু টাইম স্পেন্ড হলো, এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য আর কি। আচ্ছা, আর হচ্ছে কন্টেন্ট অ্যাকুরেসি, হচ্ছে কন্টেন্টের মানে সত্যতা থাকতে হবে। আপনি হুট করে আপনি একটা জিনিস বললেন, ধরেন আপনি একটা বললেন যে ডিম পাতার এটা বানাই খান, এটা ঠিক হয়ে যাবে, আর ওই ওটা খেয়ে দেখলো যে ও মারা গেল, বা ধরেন কোনো একটা হেলথ ইস্যু হলো তার, এই দায়ভার কিন্তু আপনার। দ্যাটস গুগল এই জিনিসগুলোকে খুব স্ট্রিক্টলি করে, যে আপনি যদি হেলথ রিলেভেন্ট অথবা কিডস এর রিলেভেন্ট যদি কোনো কন্টেন্ট দেন, এগুলো গুগল খুব খুব এখন ই করে, মানে নর্মালি এগুলো র্যাঙ্ক করতে চায় না। আপনাকে মানে পেপার সাবমিট করতে হয় এই ধরনের সাইডে যদি আপনি কাজ করতে চান বা সাইট খুলেন। অথরিটি, মানে আপনি যে একজন অথরিটি পারসন, আপনি একজন ডক্টর বা আপনি একজন স্পেশালিস্ট এই বিষয়ে, এটা আপনাকে পেপার সাবমিট করতে হবে গুগলের কাছে। আচ্ছা, আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল। যেহেতু গুগল বা সার্চ ইঞ্জিন একটা অ্যালগোরিদম, মানে একটা প্রোগ্রাম, তো সে কিন্তু মানে মানুষের মতো, মানুষের মানে এটা কতটা ভালো, এটা কিন্তু সে মানে রিড করতে পারে ঠিক, বাট অতটাও বুঝতে পারে না যে এটা আসলে কতটা ভালো বা আসলে মানুষের জন্য কতটা হেল্পফুল। কারণ একটা রোবট তার মানুষের ব্রেনের কাছাকাছি হইতে পারে না। তো দ্যাটস ওয়াই ওরা কি করে, এই কন্টেন্টটা কতটা ভালো সেটা ডিপেন্ড করবে এই ইটা। মানুষ কিন্তু ওয়েবসাইটে থাকে না বেশিক্ষণ, মানুষ কিন্তু সবসময় সারাদিন সোশ্যাল সাইটে ঘোরাঘুরি করে। তো ওরা একটা জিনিস ট্র্যাকিং করে যে আপনার এই কন্টেন্টটা মানুষের পড়ে ভালো লাগছে, কয়জন আপনার এখানে ফেসবুকে শেয়ার করলো, কয়জন টুইটারে করলো, কয়জন লিঙ্কডইনে করলো, কয়জন পিন্টারেস্টে করলো, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কারা কয়জন শেয়ার করলো, এবং সেই শেয়ারগুলো, শেয়ার করা পোস্টগুলোতে কেমন মানুষ কমেন্ট করতেছে, লাইক করতেছে। মানে ভালো পোস্ট হলে অবশ্যই তো মানুষ সেখানে কমেন্ট করে বা লাইক করে, তাই না? তো এই জিনিস অ্যাক্টিভিটিগুলো গুগল ট্র্যাকিং করে এবং সোশ্যাল সিগন্যালটাও সে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে দেখে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সাথে টেকনিক্যাল এসিও ভালো হইতে হবে। টেকনিক্যাল এসিও কি জিনিস, আপনার সাথে যদি জাভা স্ক্রিপ্ট কোড না ঠিকঠাক না থাকে, যদি অনেক বেশি জাভা স্ক্রিপ্ট লাগান, যদি আপনার অনেক বেশি সিএসএস থাকে বা সিএসএস গুলো অপটিমাইজ না হয়, এই জিনিসগুলো। এরপর ডোমেইন এজ, আপনি ধরেন একটা বাজারে 10 বছর দোকান দিয়ে বসে আছেন, আর একজন 2 মাস হয়ে বসে, আপনি কাকে ট্রাস্ট করেন বলেন তো? যে 10 বছর থেকে আসে বা স্থায়ী যে, বা লং অনেকদিন থেকে আসে। গুগল একরকম ডোমেইন এজ, তার অথরিটি কেমন, বিশ্বাসযোগ্য সে কেমন, সেটার উপরে ডিপেন্ড করে একটা সাইটকে র্যাঙ্কিং করায়। তো আমার মনে হয় আমি মেইন ব্যাপারগুলো বুঝাই ফেলছি আপনাদের র্যাঙ্কিং এর জন্য, মানে কোন কোন জিনিসগুলো ঠিকঠাক থাকলে গুগল আপনাকে র্যাঙ্ক করাতে প্রায়োরিটি দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ অথবা না বলেন, বুঝাতে পেরেছি কি বুঝাইনি পারিনি? শিখেছি। হ্যাঁ, হ্যালো,
এখন আপনাদের একটা ছোট্ট টাস্ক আছে, আমি তো আপনাদের জাস্ট কয়েকটা র্যাঙ্কিং ফ্যাক্টর বললাম, এরকম এই যে ব্র্যান্ডিং প্রায় 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর বের করছে। আপনাদেরকে এই আর্টিকেলটা এখনই বসে দেখতে হবে এবং যে জিনিসগুলো প্রবলেম সেগুলোকে নোট করতে হবে। কোন জিনিসটা আপনি বুঝতেছেন না, কারণ কি আপনি যদি এজ এ ডক্টর আপনি যদি বিভিন্ন রোগের উপসর্গ লক্ষণ যদি না জানেন বা তাহলে আপনি কিভাবে বলবেন যে আপনার কি রোগ হয়েছে। তো আপনি যখন একটা সাইটকে দেখবেন অ্যাজ এ এসইও এক্সপার্ট, আপনি যদি নাই জানেন যে গুগল কোন কোন র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আপনার র্যাঙ্ক করে, তাহলে আপনি কিভাবে ঠিক করবেন শিখবেন বলেন? কথাটা কি যৌক্তিক না? আপনি জানেনই না যে গুগল কোন কোন বিষয়ে জি করে। তো দ্যাটস ওয়াই আমি এটা দিচ্ছি আপনাদেরকে, আপনারা এটা যতটা সম্ভব এই আধা ঘন্টার মধ্যে আপনারা এই কটা পড়েন এবং বাকিটা অবশ্যই বাসা থেকে পড়ে আমাকে কালকে ক্লাসের মধ্যে আমি কিন্তু জিজ্ঞেস করবো আপনাদেরকে র্যান্ডমলি নাম ধরে যে ভাই এটা কি জিনিস একটু বলেন, এবং আপনারাও যদি কোন জিনিসটা না বুঝেন সেটা নোট করবেন। এখন ক্লাসে পড়বেন সাথে এটা নোট করে নোট করবেন, ধরেন আপনি এটা বুঝতেছেন এটা কি জিনিস, আপনি এটা ই করে নোট করে নেন, নিয়ে একটা ই করেন। অবশ্যই কিন্তু এটার সাথে এই জিনিসটা পড়ে দেখবেন এটা কি বুঝাইছে, তারপর যদি না বুঝেন তারপর আমাকে কোশ্চেন করবেন। আমি ভাই আমরা এই সাইটে যাব, ব্যাক লিংক আমি লিংক দিচ্ছি, আপনাকে সাইটে যাইতে হবে না, সাইটে গেলে খুঁজে পাবেন না কন্টেন্ট অনেকগুলো। টাস্কটা কি হবে ভাই আমাদের করব এখন? টাস্কটা হচ্ছে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আপনি পড়েন। আমি তো আপনাদের 10-12টা আলোচনা করলাম না, এগুলো হ্যাঁ এটা হচ্ছে মেইন এছাড়াও আরো অনেকগুলো আছে, বললাম না 200-300টার উপরে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। তো এখানে ও একটা একটা করে দেখবেন 200টার মধ্যে কথা বলছে, আপনারা আগে ফার্স্ট 50টা পড়েন, পরে কি বুঝছেন আর কি বোঝেন নেই এই জিনিসগুলো আমাকে একটু বলতে হবে। জি আসসালামু আলাইকুম রিমন ভাই। হ্যাঁ বলেন ভাই। ওই একটু কথা বলতে আমাদের সাথে আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা সবাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি মাহবুব ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ওই যে যাদের 20টা কাজ হয়ে গেছে তারা কয়েকজন ফিল আপ করছেন, কিন্তু দেখলাম যে 20টাও হয় না, তারাও ফিল আপ করে ফেলছেন এবং স্ক্রিনশট আপনাদের একটু ঝামেলা হয়েছে। তো স্ক্রিনশট গুলো একটু নতুন ভাবে নিতে হবে। আমি আপনাদের ড্রাইভে নতুন একটা লিংক দিছি, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন একটা লিংক দিছি, ওই লিংকে সবাই একটু নতুন করে আপলোড করে দিবেন। আর ওখানে আপনাদের এক্সাম্পল হিসেবে 2টা পিকচার দিয়ে দিয়েছি, আসলে পিকচার গুলো কেমন নেবেন, ঠিক আছে? একটু সঠিকভাবে ফিল আপ করেন। আর অবশ্যই যাদের 20টার উপরে কাজ আছে তারা ফিল আপ করবেন, অন্যরা করেন না, ঠিক আছে? পরে আপনারা যাদের এখনো 20টা হয় না তারা একটু দ্রুত 20টা কাজ করেন, কারণ হচ্ছে যে আপনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে সার্টিফিকেট পাওয়ার জন্য মিনিমাম যে কোনো বলতে যে কোনো মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার থেকে মিনিমাম 10টা রিভিউ অথবা হচ্ছে $100, আর অথবা হচ্ছে আপনার মাইক্রোওয়েভার থেকে 20টা কাজ করলে হবে। তো আপনারা যদি কোনোটাই না করেন না, যেমন যদি ফাইবার বা ফ্রিল্যান্সারে এখন পর্যন্ত যদি 10টা কাজ বা 10টা রিভিউ যদি না পেয়ে থাকেন বা $100 আর্নিং করে না থাকেন, অবশ্যই মাইক্রোওয়েভার থেকে আপনার 20টা করতে হবে। মানে এটা মূলত সার্টিফিকেটের জন্য করতে হবে। আর 20টা কাজ করা আমার মনে হয় না যে আমারই কঠিন। এখন তো আজকে তো ডাটা এন্ট্রি দিতেছ না, তো ডাটা এন্ট্রি 20টা করলেও হয়ে যায়, একটু কষ্ট করে করে ডাটা যাবেন। এন্ট্রির কাজ কি আসতেছে এখন? গতকালকে থেকে আসতেছে, এখন একটু মনে হয় কম, বা আপনি দুপুরের পর থেকে পাবেন আশা করি। আর বিশেষ করে হচ্ছে ডাটা এন্ট্রি গুলো আপনার যখন মানুষ অনলাইনে কম থাকে, মানে ট্রাফিক কম থাকে, তখন ডাটা এন্ট্রি গুলো একটু বেশি আসে, ঠিক আছে? আর তাহলে কয়টার সময় ঢুকবো ভাইয়া?
আপনি যদি পিসিতে থাকেন এর পাশেরটা দেখলেন যে কখন আসে, যখন আসে তখন করে ফেললেন, ঠিক আছে? আচ্ছা যখন ভাই, একটু মানে, হ্যাঁ ভাই বলেন। না আপনি কথা শেষ করেন, সরি। উপরের ইউআরএল লিংকটা সহ একটা স্ক্রিনশট নেন, হ্যাঁ ওইটা সহ একটা স্ক্রিনশট নেন, আমি দেখাচ্ছি। যে কোনো কিছুতে একটা স্ক্রিনশট নেন, স্নিপিং টুল দিয়ে নেন, যত সবার আছে। মানে আবার এমন ছোট করে ফেলবেন না যাতে আপনার কিছুই বোঝা না যায়, ঠিক আছে? উপরের ইউজার নাম সহ ইউআরএল সহ, হ্যাঁ হ্যাঁ, নিউতে ক্লিক করে নেন। হ্যাঁ, একেবারে উপরে গুলো দরকার নাই, আপনার ইউজার শুধু লিংকটা থাকলে হবে, আপনার একেবারে উপরে যে টাস্ক গুলো দরকার নাই। হ্যাঁ এই যে যেভাবে মানে ওই সবাই ক্লিয়ার, এইভাবে একটা স্ক্রিনশট নেবেন। মানে এখানে আপনার ওই যদিও স্ক্রিনশট স্নিপিং টুলে ওটা উঠে গেছে কিন্তু ওটা উঠানো যাবে না, ঠিক আছে? এবার সুন্দর একটা স্ক্রিনশট নেবেন। জি জি, এই যে দেখেন, কারো কনফিউশন আছে কিভাবে নেবেন? এইভাবে নিয়ে আপনার এটা আপনার নাম দিয়ে সেভ করবেন। একটাতে লিখবেন প্রোফাইল, মানে প্রোফাইল যেটা সেটাতে প্রোফাইল লিখে রাখবেন, তারপর এটা আপনার ওই ফর্মে আপলোড করে দিবেন। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিছি লিংক সহ, একেবারে বিস্তারিত বলে দিছি। আর ভুল করে না, আর অনেকে করে ফেলছেন, এটার জন্য আসলে দুঃখিত যে মানে কয়েকজনের জন্য আবার করতে হইতেছে। ভাই আমার কি আর কাজ করা লাগবে? এই যে আমার অনেকগুলো কাজ করা আছে ভাই। অনেকগুলো কাজ করা আছে, আচ্ছা আরো সমস্যা নাই, কাজ কিন্তু করছি, যেটা আরো কর- কিছু কাজ করছি, এই যে অনেকগুলা করছি কাজ, এগুলা পেমেন্টে চলে আসছে। হ্যাঁ হায়ার গ্রুপে যান, যে হায়ার গ্রুপে দেখেন। হ্যাঁ হ্যাঁ আমি বলি, এখান থেকে তো 11টা দেখে ভাই। আচ্ছা টোটাল এখানে 20টা হয়ে 11টা যাবে। বেসিকে আছে আপনার এই যে 56টা। আচ্ছা বেশি কিছু চলে গেছে, আচ্ছা সমস্যা না, আপনি করে দিয়েন। আমি বলি হায়ার গ্রুপে যান, টাস্ক আই ফিনিশড যে হায়ার গ্রুপে ওই আগের মতো করে একটা স্ক্রিনশট নেবেন, যাতে আপনার উপরে ইউআরএলটা থাকে, আপনার নাম থাকে, এবং ওই যে সাবমিটেড টাস্ক এবং ওয়েল ডান পেড এই অংশগুলো তো অবশ্যই থাকে। এবং নিচে কয়েকটা কাজ থাকে, যেমন তাদের অনেক কাজ হয়ে গেছে, তারা ধর পুরোটা একেবারে জুম কমায় নিলে কিছু বোঝা যাবে না, এই জন্য জাস্ট একটু মানে একেবারে কমাবেন না আবার একেবারে বাড়াবেন না, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে স্ক্রিনশট কিভাবে নেবেন? তারপর যদি কারো কনফিউশন থাকে, হবে ভাই, জি জি ভাই, বেসিক এই যে বেসিক এটা। হ্যাঁ নিতে পারেন, কিন্তু আপনার তো চলে গেছে, আছে নিয়ে সমস্যা নেই। কিন্তু হায়ার গ্রুপে বেশি থাকে তো, এই জন্য আমি হায়ার গ্রুপের কথাই বলছিলাম। আমি আপনাদের ওই গ্রুপে দিয়ে দিছি সবগুলো, ওখান থেকে একটু দেখে নিয়েন। হ্যাঁ তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, যদি মনে না থাকে তাহলে খালি রাখবেন, তারপর আছে আপনার বেস নাম্বার, ওটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে মাইক্রো ওয়ার্কার প্রোফাইল লিংক, এই লিংকটা আমি বলেও দিছি যে এখানে ইউজার নামে ক্লিক করার পর যে লিংক আসবে, তারপরে কিন্তু আপনারা ভুল করেন। কোথায় গেলেন আবার? ইউজার নামে ক্লিক করার পর যে লিংক আসবে, ইউজার নামে ক্লিক করার পরে, হ্যাঁ এই লিংকটা উপর থেকে এই লিংক, এবং লাস্টে অবশ্যই 1 থাকবে। জি ক্রিয়েটেড মেম্বার সিন্স যে এখান থেকে আসে। এই যে মেম্বার সিরিজটা কোথায় আসবে একটু দেখে নেন। আচ্ছা মেম্বার সিরিজের বিষয়টা একটু বুঝেন, এটা আবার একটু দেখেন ভাই পানান ভাই। মেম্বার সিরিজের যে অপশনটা ওই যে দেখেন আপনার, এখানে যে মেম্বার সিরিজের যে অপশনটা থাকে, এই যে নামে ক্লিক করার পরে আপনার ডান পাশে একটা অপশন থাকে, এখান থেকে মেম্বার সিরিজের অপশনটা দেখে নেবেন যে আপনি কবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এখানে দেখেন 4 মে 2010 দেওয়া, এটা ওখানে দিয়ে দেন। ফর্মে আপনি চাইলে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন, অথবা আপনি হাতেও লিখে দিতে পারেন। প্রথমে মান দিবেন, তারপর ডে, তারপর ইয়ার।
নাম দেন। ডে 4 মার্চ ছিল, 4 মে ছিল না, প্রথম মার্চ কত ছিল আপনার তারিখটা ছিল কত? 4 মে। হ্যাঁ তাহলে তো 5/4/10 হবে, 5/4/2010। হ্যাঁ এবার ঠিক আছে। এবার টোটাল টাস্ক ডান। এটা দেখেন যে আপনি একেবারে নিচে চলে গেলে, একেবারে নিচে দেখেন এই যে কত আছে, বাইরে আছে হচ্ছে 67, এইটা লিখে দিবেন ওখানে, জি 67। তারপর আছে প্রোফাইল স্ক্রিনশট, আমি একটা एग्जांपल স্ক্রিনশট দিয়েও দিছি, ওটা পুরো যেন দেখে নিতে পারেন যে আমি কি দিচ্ছি আসলে। দেখেন এখানে যে দিছে উনি একেবারে উপরে ইউআরএল সহ নিচে টাস্ক ডান সহ দিছে, আপনারা এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন ওখানে। আর হ্যাঁ এটা আমার নাম, যদি অন্য কোনো, এটা যদি যারা অন্য কেউ আছে তাদের জন্য। আর এই স্ক্রিনশট গুলো আপলোড করে দেন। হ্যাঁ স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে আপলোড করে দেন। আপনার জুমটা 80% বা 75% করলে মোটামুটি ফুল এটা আসে, চলে আসে। এটা নিচে না মানে আপনি অন্য কোথাও নেন, যেটাতে নিচ্ছে এটাতে নেন, নিউতে ক্লিক করেন। এটারে সরানো যায়। এটা নিচে নিয়ে আসেন, এটা আগে আপনি এটা সরানো লাগবে না ভাই, আপনি স্ক্রিনশট নেওয়ার সময় এটা অটোমেটিক চলে যাবে। হ্যাঁ নেন, একটা নিচে দেন, ঠিক আছে এটা দেন, এটা সেভ করেন, আপনার নাম দিয়ে সেভ করেন, লাস্টে লিখে দেন প্রোফাইল, আপনার নাম দেন, মানে ভাই একটু মিউট রাখি। হ্যাঁ প্রোফাইল, এটা এখন ওখানে আপলোড করে দেন। প্রোফাইলটা আপলোড করে দেন। এখানে লিখুন যে আপ সিলেক্ট, এখানে কোথায় আছে সেখানে যান। জি তারপরে আপলোডে ক্লিক করে দেন। যে আপলোড হয়ে গেছে। তারপর আছে টাস্ক আই ফিনিশড, হায়ার গ্রুপের টাস্ক স্ক্রিনশট, এখানে একটা পিকচার দিয়ে দিয়েছি রেফার হিসেবে। আপনি যান টাস্ক আই ফিনিশডে যান, টাস্ক আই ফিনিশডে যাওয়ার পর হায়ার গ্রুপে, নট হায়ার জবস। হ্যাঁ তারা হায়ার গ্রুপ জব, মানে যার যেটা বেশি আছে। আমার ওইটা বেশি আছে। আচ্ছা তাহলে ওটা নেন না, বেসিকটা নেন। তবে ম্যাক্সিমাম হায়ার গ্রুপ বেশি থাকে তো হায়ার গ্রুপটা নেবেন। আপনার এটা জুম বাড়ানো সমস্যা না, যেখানে তো আপনার কাজ কম, পুরো খালি জায়গার দরকার নেই। হ্যাঁ আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি, মাহবুব ভাই একবার শেষ করে দিয়েন, আমি আর চলে যাচ্ছি। ঠিক আছে ভাই, আচ্ছা।